স্বাগত জানাচ্ছি বাংলাভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৬০১তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। আমার হাতে বামে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, আছেন সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্ব আমরা মূলত নির্বাচন নিয়ে এবং পুরোটাই নির্বাচন নিয়ে আলোচনা করব। নির্বাচনের বাকি মাত্র ৬ দিন, ভোটের প্রচারণা তুঙ্গে, দুই দলের পাল্টাপাল্টি অভিযোগ, একে অন্যের দিকে আঙুল তুলছে। চলতি সপ্তাহে রাজনৈতিক মাঠ উত্তপ্ত ছিল কর্মজীবী নারীদের বিষয়টি পোস্ট নিয়ে এবং জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল দুজনেরই এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি এবং নির্বাচনের সার্বিক প্রস্তুতি সহ সেনাবাহিনী সহ সরকারের প্রস্তুতি এবং সব মিলিয়ে কেমন নির্বাচন হতে যাচ্ছে, কেমন নির্বাচন আমাদের প্রত্যাশা, সেই নিয়ে আজকের গণতন্ত্র এখন স্টুডিও আলোচনা শুরু করতে চাই সাংবাদিক ও বিশ্লেষক আশরাফ কায়সার। বলছিলাম যে ভোটের মাঠে দুই দলের বা প্রধান রাজনৈতিক দলের প্রধানদের মুখোমুখি পাল্টাপাল্টি অভিযোগ। একটি মন্তব্য দিয়ে আলোচনা শুরু করব। নাটোরের জনসভায় আজকে জামাত ইসলামের আমির বলছেন, আমরা পেছনের ইতিহাস নিয়ে কামড়ি করব না, কে তুলসী পাতায় ধোয়া, কে দুধে ধোয়া, টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে। আসলেই কি তাই? দেখুন, দুর্ভাগ্যজনক হচ্ছে যে আমাদের রাজনীতির ইতিহাসটি খুব সুখকর না। আমরা যখন সরকারে থাকি তখন ভুলে যাই যে কোনো একদিন সরকারের বাইরে আমাদের যেতে হবে। তখন দেখা যায় যে অপরাজনীতি করার চেষ্টা করা হয়, প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা হয় এবং কেউ কেউ প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করারও চেষ্টা করেছে। আর দুর্নীতি, অব্যবস্থাপনা, অনিয়ম এগুলো তো থাকেই। এটি হচ্ছে সরকারে থাকার। আর বিরোধী দলে থাকলে আমাদের দেখুন নিয়মতান্ত্রিকভাবে যেহেতু ভোটগুলো প্রশ্নবিদ্ধ হয় দু একটি ব্যতিক্রম ছাড়া, অতএব নিয়মতান্ত্রিকভাবে ভোটে বিজয়ী হয়ে সরকার গঠনের যে গণতান্ত্রিক রীতি, সেই জায়গাটিতে বাংলাদেশ অনেক দিন হয়েছে বিচ্যুত হয়েছে। এবং শেখ হাসিনা গত 3টি নির্বাচন করে দেখিয়ে দিয়েছেন যে কত খারাপ করে জনগণের ভোট চুরি করা যায় এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় থাকা যায়। তার সাথে আরও একটি মানে যেহেতু জামাতের আমির এই কথা বলেছেন, এই জন্য বলছি, 1971 সাল বলেও একটি সাল আমাদের জীবনে আছে। সেখানে মুক্তিযুদ্ধ হয়েছিল, কেউ কেউ মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থান নিয়েছিল, মানবতা বিরোধী অপরাধ করেছে, নারী ধর্ষণ, মুক্তিযোদ্ধাদের হত্যা, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে যুক্ত, এইসব কালিমাও কিন্তু আমাদের রাজনীতিতে আছে। দেখুন, জামাতের আমির যেই কথাটা আজকে বলেছেন, গত কয়েক সপ্তাহে আমরা খেয়াল করছি জামাতকে অতীতে কখনো এত আগ্রাসী, এত বেসামাল আমরা হতে দেখিনি। এই যে নারীদের ব্যাপারে যে উনি একের পর, দেখুন জামাত বারবার বলছে তারা একটি রক্ষণশীল ইসলামপন্থী রাজনৈতিক দল, যদিও অনেক ধর্মবিশ্বাসী মানুষ জামাতের ইসলামকে ইসলাম বলছে না, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও বলছে না, কিন্তু ওনার সমস্ত আগ্রহের কেন্দ্র নারী। যদিও উনি এটাকে লেডিস বলেন, উনি নারী বলেন না, কিন্তু বলে উইমেন বলেন না। আই ডোন্ট নো ওয়াই হি কলস ইট লেডিস। বাথরুমের সামনে থাকে লেডিস, জেন্টস। আচ্ছা, কিন্তু সব আগ্রহের, সব বক্তৃতায়, এই নির্বাচনী ইশতেহারের দিনও নারীদের কর্মঘণ্টা কদিন হবে, 3 ঘন্টা কমিয়ে ফেলা হবে, রাষ্ট্রই 3 ঘন্টার দায়িত্ব নেবে। মানে আমাদের রাষ্ট্রের, আপনি খেয়াল করে দেখুন, সবচেয়ে প্রায়োরিটির জায়গা কি? নারীদের কর্মঘণ্টা। সবচেয়ে প্রায়োরিটির জায়গা কি? নারীদের শারীরিক সীমাবদ্ধতা। জামাত যে ইস্যুগুলো বাজারে আনছে, এটি আমাদেরকে মনে ভয় ধরিয়ে দিচ্ছে এবং মনে হচ্ছে যে একটা অন্ধকার যুগের দিকে বাংলাদেশকে নেওয়ার চেষ্টা করছে জামাত। এমনিতেই মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ইত্যাদি রয়েছে, তারপরে ধর্মের নামে তাদের যে রাজনীতি, এবং সেই রাজনীতির দেখুন, আমরা বারবার বিএনপি বা অন্য কোনো গণতান্ত্রিক দল ক্ষমতায় গেলে কেমন সরকার করবে, সবচেয়ে খারাপ সরকারটি কেমন হতে পারে মোটামুটি আমাদের ধারণা আছে, ভালো সরকার কেমন হতে পারে সেটাও একটা ধারণা আছে। কিন্তু জামাত ইসলামীর মতো দল বা তাদের জোট সঙ্গীরা সবাই এবার একসাথে হয়েছে, কিন্তু আমরা ঠিক জানি না যে ধর্মের নামে শাসনের কোন তরিকাটি তারা বেছে নেবেন। বাজারে অনেকগুলো এক্সাম্পল আছে, আপনি আফগানিস্তানের দিকে তাকাতে পারেন, পাকিস্তানের দিকে তাকাতে পারেন, সিরিয়ার দিকে তাকাতে পারেন। এই কথাগুলো বললে তারা আবার বলেন যে আমরা কেন বিদেশ থেকে আমদানি করব, আমরা বাংলাদেশ ব্র্যান্ডের একটি ইসলামী শাসনের কথা বলছি। আচ্ছা, কিন্তু যেই ঘটনাটি ঘটল না, দেখুন 1400 মানুষ জীবন দিয়েছে, প্রায় 27,000 আহত হয়েছে, এই রাজনৈতিক কুতর্কের জন্য
আমরা গত 4 সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে যে কোনো ইতিবাচক রাজনীতি দেখতে পেলাম না, কোনো ইস্যু নিয়ে আলোচনা হলো না, কিছু মিথ্যা প্রতিশ্রুতি হলো, কিছু অবাস্তব প্রতিশ্রুতি, জনগণের যেসব মৌলিক সমস্যা, জনগণের মৌলিক সমস্যার ধারে কাজ দিয়েও গেল না। এমনিতেই অন্তর্বর্তী সরকারটা 17 মাসে তেমন কিছুই করতে পারেনি। জি, এই আলোচনা রাজনৈতিক দলগুলো যদি ধরেন তাদের সংস্কৃতিতে ওই পুরনো জায়গাতে ঘুরপাক খায়, তাহলে বাংলাদেশ পেলোটা কি এবং পরিবর্তনটা কোথায় এলো? জি, এই আলোচনা আবার পরে আসছে। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, এই যে জামাত এতটা আগ্রাসী, বেসামাল, এবং এটা থেকে যে এবার নির্বাচনে অনেক বেশি রাজনৈতিক কুতর্ক এবং ইতিবাচক দিকটা খুব কম, এই যে তাহলে আমরা কি চাইলাম কি পেলাম? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক যারা আছেন, সম্মানিত বক্তা, ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মানে আমরা কি পেলাম, মানে কি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল, যে কতটুকু পেলাম, প্রত্যাশা এবং প্রাপ্তির এই হিসাবটা মেলানোর এখন একটা সময় এসছে। আপনি জামাতের প্রসঙ্গ এনেছেন এবং জামাত ইসলামের আমিরের প্রসঙ্গ এনেছেন। আশরাফ ভাই খুব মজা করে বলেছেন, খুব সুন্দর করে, যে উনি তো আপনার উইমেন বলেন না, লেডিজ বলেন। কিন্তু আমরা একটা জিনিস জানি যে আফটার ইউ লেডিজ ফার্স্ট, ওখানে উইমেন ফিমেল এ কথাটা নেই, লেডিজ ফার্স্ট। তো ওনার অন্তত, উনি তো আপনার মেডিকেল ডক্টর, MBBS করা ডাক্তার, তো সেই হিসেবে ওই সম্মানটা অন্তত রাখতে পারতেন, যে লেডিজ ফার্স্ট। এখন আমার কথাটা হচ্ছে যে নারী কেন, এটা হচ্ছে যে নারী বিদ্বেষী কিনা আমি ঠিক বলতে পারবো না। আমার জেন্ডার ইকুয়ালিটির কথা আমি মনে করি। আপনি নারী পুরুষের এই ভেদাভেদ, মানে ভেদাভেদটা কেন আনবেন? প্রথম কথাটা হচ্ছে যে একজন মানুষ হলে আমি অন্তত এটা সাপোর্ট করি না। এই কর্মঘণ্টা কমিয়ে দেবেন নারীদের, এটাই বা কেন আসবে? নারী আর পুরুষের মধ্যে এই তফাৎটা কেন করবেন? একটা রাজনৈতিক দলের প্রধান নেতা কিংবা কোনো রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু এটা থাকা উচিত না। আমাদের সংবিধানে মনে করেন যে অনগ্রসর অংশ যেখানে উল্লেখ করা হয়েছে, যে তাদেরকে আপনার যেটাকে বলে যে আমরা যেগুলো অ্যাডভান্সমেন্টের জন্য, তাদের অ্যাডভান্সমেন্ট হতে, সেখানে মনে করেন যে ট্রাইবালদের কথা বলা হয়েছে, সংখ্যালঘুদের কথা আছে, নারীদের কথাও আছে। কিন্তু কখন সেটা ছিল, সেটার সময়, সে সময়কালের কথা, এখনকার সময় একেবারে ভিন্ন, অনেকটা ভিন্ন রকম। নারী পুরুষ কিন্তু সমকক্ষ। আমাদের যে ভোটার যারা আছেন, যারা তারাও কিন্তু দেখা গেছে অর্ধেক অর্ধেক নারী পুরুষ। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে কোনো কোনো জায়গায় নারীর ভোটার বেশি। চাকরি ক্ষেত্রে যান, বিশ্ববিদ্যালয়গুলোতে যান, কলেজগুলোতে যান, সেখানেও দেখবেন যে ফিমেল স্টুডেন্টের সংখ্যা কিংবা আপনার কর্মজীবী যারা আছেন তাদের সংখ্যাটা বেশি। অর্থাৎ তারা কম্পিটিশনটা দিয়েছেন কিন্তু নারী হিসেবে দেননি, মানুষ হিসেবে দিয়েছেন। সো আমি এই দৃষ্টিভঙ্গিটা সবার বদলানো উচিত, এটা হলো একটা বিষয়। দ্বিতীয়, যে সমস্ত আপনার নেতিবাচক কথাবার্তা বলেছেন, যে এগুলো নিয়ে ওনারা একটার পর একটা অভিযোগ তুলছেন যে হ্যাক হয়েছে, বঙ্গভবনের একজন কর্মকর্তাকে গ্রেফতার করেছে, উনি জামিন পেয়েছেন। আমার কথাটা হচ্ছে যে সেটা যারা তাকে গ্রেফতার করেছেন, একটা অভিযোগ কিন্তু প্রাইমা ফেসি সাবস্টেন্সিয়েট হতে হবে। এ ধরনের কোনো কিন্তু বিষয় পাওয়া যায়নি যে ভদ্রলোকের উপরে এই দায়টা দেয়া হয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল সাহেব বোঝানোর চেষ্টা করেছেন যে না, উনি এই সেন্সে এই কথাটা বলেননি। তার মানে অ্যাডমিট করছেন, অ্যাডমিটেডলি হি হ্যাজ অ্যাডমিটেড যে উনি একটা কিছু বলেছেন। আবার পরক্ষণে আপনার যখন বুঝতে পারলেন যে বোধহয় আমি তো একটু ব্লান্ডার করেছি, তখন উনি বললেন আমারও হ্যাক হয়েছে। তো ওনারা এই হ্যাকের সংস্কৃতির মধ্যেই আছেন। আমরা ওটা থেকে বেরিয়ে আসতে চাই। আমার এই বিষয়টা নিয়ে খুব মানে বেশি বলার নেই, এটা আমার কাছে কষ্ট লাগে। নারীকে নারী হিসেবে না দেখে আমি মনে করি যে মানুষ, হিউম্যান বিং, এই হিসেবেই সবার দেখা উচিত। কারণ নারীরা কিন্তু আপনার আর এখন আর অনগ্রসর নেই, পুরুষদের থেকেও অনেকাংশে আপনার তারা এগিয়ে গেছেন। আর আরেকটা জিনিস আছে, ওনাদের যেমন জামায়াতের আমির সাহেবের মিসেস, তিনি বোধহয় বলেছেন যে শীর্ষ নেতৃত্বে, রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বে ওনারা নারী চান না, তাই না? কিন্তু এই জামাত ইসলাম তো আমাদের ম্যাডাম যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন ওনারা সেখানে ছিলেন। আমি আরেকটা প্রসঙ্গ পরে আনবো, যদি আপনি আমাকে বলেন, যে দুর্নীতির বিষয়ে ওনারা একটা কথা বলেছিলেন। ওনারাও ধোয়া তুলসী পাতা, বা ওনারা এই যে স্বাধীনতার পরের কথা বলেছেন 71, আশরাফ ভাই তো বলেছেন, সেই কথাই তো বলছিলাম যে টান দিলে সবার গা থেকে দুর্গন্ধ বের হবে। সেই কথাই তিনি বলছেন। বলবেন যে টান দিলে
এই বিষয়গুলো তো মনে করেন যে আমরা তো দেখেছি জি। কোনটা আপনি টান দেবেন। জি। আজকে যদি ডেইলি স্টারের মাহফুজ আনাম সাহেব বলেন যে আমি যেই সমস্ত রিপোর্ট 11-11 সময় ছাপিয়েছিলাম, আমি ডিজিএফআই দ্বারা প্রেশারাইজ ছিলাম, আমার সম্পাদকীয় জীবনের বড় ভুল ছিল, তাহলে এটা আমাদেরকে তো মানে ভাবতে হবে, জি। তাই না? পারসেপশন একদিকে নেয়া, জনগণকে বিভ্রান্ত করা সেটা ভিন্ন জিনিস। জি, আবার আপনার কাছে আসবো। সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এই যে এবার মানুষের জন্য কি ভাবনা, মানুষের জন্য কি করব, তার চেয়ে খুব বেশি রাজনৈতিক কুতর্ক এবং বারবারই ঘুরে ফিরে মুক্তিযুদ্ধ, নারী প্রশ্নগুলো খুব মানে বেশি আসছে এবং দুপক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ আসছে। তাহলে যে একই প্রশ্ন রাখতে চাই, কি পেলাম তাহলে আসলে রাজনীতিতে নতুন কি এলো? না, ধন্যবাদ আপনাকে, আলোচকদের ধন্যবাদ, যারা রাত্রে শুনছেন শুভেচ্ছা জানাই। আপনি ঠিকই শেষে যেটা বললেন, আসলে তো উল্লেখযোগ্য কিছু পেয়েছি, এটা কোনো দৃশ্যমান হচ্ছে না, কথা একেবারে সোজা কথা। এবং এটা ঠিকই, এখানে ঠিকই বলেছেন, ধরেন আজকে 5 তারিখ, আর এই আলোচনার তো সময় আমাদের বেশি নেই। তা আপনারা কিন্তু ইস্তেহার নিয়ে আলোচনা আজকেও করতে পারলাম না আমরা। ঘোষণা কিন্তু কম বেশি সর্বশেষ যদি বলেন, এনসিপি এবং জামাত এর মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে আগামীকাল বিএনপি দেবে, বলেছে, আমরা বামপন্থীরা কমিউনিস্ট পার্টিও করেছি, কিন্তু দেখেন আমরা আলোচনার টেবিলেই আনতে পারলাম না। আমি না আনতে পারাকে প্রথমে হয়তো ভেবেছিলাম যে এটা বোধহয় আমরা ভুল করছি কি শুদ্ধ করছি, কিন্তু আমি গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম এবং বলা যায় একেবারে রিমোট অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চল, বিভাগীয় শহর। তা আমি সেখানে যেটা দেখলাম, আগেই বলেছি, আজকেই বলছি, নট দ্যাট, ওইখানে আমি যেহেতু সমাবেশ করেছি, পত্রপত্রিকা আসছে, যে আমি দেখলাম সাধারণ মানুষের মধ্যে প্রথমে যারা মাঠে না যেয়ে থাকলে অনেকে জানে না, অন্যরা ভালোই জানেন, অন্য যারা আছেন, আমি এনাদের কথা বলছি না, আমি বলছি যে মানুষকে আপনি যখন যাবেন প্রথমে বলবে, দেখবেন যে হ্যাঁ ঠিক আছে সব এভরিথিং, ওইটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, কিন্তু আরেকটু সময় দিয়ে কথা বললেই তখন বোঝা যায়। সেই জায়গায় আমি দেখলাম যে নির্বাচনটা নিয়ে এখনো পর্যন্ত অজানা আতঙ্কে আছে। মানে আমরা নির্বাচন নিয়ে শঙ্কা, আমাকে যদি বলেন, আমি অজানা আতঙ্ক শব্দটাই ইউজ করলাম, একেবারে আতঙ্ক মাঠের বলতাম। বাস্তবতা বলছেন। আমি যতটুকু দেখার সুযোগ পেলাম, আগে বলতাম আতঙ্ক, এখন অজানা বলছি, কারণ আমি জিজ্ঞেস করলাম যে অসুবিধা কি, ভোট তো হচ্ছেই তো, যখন বলো, তারপরে বলে যে হ্যাঁ তাইলে তো মনে হয় হবে, কিন্তু আসলে কি ঠিকঠাক মতো হবে? আমি বললাম যে কেন এই কনফিউশনটা? তা আমাকে ধরেন 2টা উত্তর দিল। আমি একটা নর্মাল বলছি, এই যে কারেক্ট আমি তা বলছি না। একটা বলে না, এই যে শুনি আপনাদের কথাবার্তা অনেক সময়, মানে টেলিভিশন টক শো একটা, আর এইখানে তো দেখি এখনো পর্যন্ত নির্বাচনী আমেজ নাই। বাস্তবে আমি অনেক জায়গায় এটা দেখেছি যে সেই রকম একটা জায়গা আছে। তারপরে যখন বললাম যে না আর কয়দিন, এইটা আমার বিবেচনায় যে 12 তারিখের ভোট নিয়ে কনফিউশনটা কিন্তু অনেকটা কেটে গেছে যখন আমি কথা বলছি বা এই জায়গাটা, তখন আমার অজানা আতঙ্ক থাকে কি, আচ্ছা তাহলে ভোটটা কি ঠিক মতো হবে? কি একটা শুনতেছি কারসাজিটাজি। এখন এই কারসাজিটা আমরা এখানে, ওই যে আপনার শুরুর কথা বলি, যে আমরা তো পরপর 3টা নির্বাচনে কারসাজির নতুন নতুন রূপ দেখেছি, যা কোনোদিন ভাবিও নাই। এখন আমাকে যেমন, যেটা আমি আগেও এখানে বসে ভাবি নাই, বুঝছেন ভাই, আপনাদেরকে বলি, আমাকে একজন জিজ্ঞেস করলেন যে আপনি যে একটু আগে বক্তৃতা করে 3বারের যে কারসাজি আবার মনে করাই দিলেন, এইবার তাহলে নতুন কি কোনো ধরনের কারসাজি হবে? আরে ভাই, আমি তো এটা ভাবার মধ্যে আমার ছিল না, বুঝতে পারলাম কিনা। মানে আগের যে মানে 14, 18, 23, 24 এর পরে 3বারের মডেলের পরে নতুন কিছু আমরা জানি, এরকম তো ভাই আপনার কিছু থাকলে করে যে না আমরা তো শুনি। এখন সেই শুনিটা কি কংক্রিট বলতে পারে না, কিন্তু আমি পয়েন্টটাকে এটা বলছি যে আমাদের দায়িত্ব হচ্ছে, কারণ আমাদের সামনে তো দের ইজ নো অল্টারনেট, এই কনফিউশনগুলো 12 তারিখে অবশ্যই ভোট হইতে হবে, এবং আমার ভাষায় ন্যূনতম গ্রহণযোগ্য। তার জন্যে প্রত্যেকটা সেকেন্ড, আমি মিনিটও বলছি না, যে সৎ ব্যবহার করে এই কনফিউশনটা দূর করে নির্বাচনের জায়গায় যেতে হবে। কিন্তু সেই জায়গাতেই আমি এখনো দেখছি সেই কনফিউশনটা দূর হয়নি। জি, আবার আপনার কাছে আসবো। প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, এই যে নির্বাচন নিয়ে এক ধরনের অজানা আতঙ্ক ছিল, সেটা কেটে গেছে, কিন্তু এই যে নির্বাচন নিয়ে এখন একটা কারসাজির যে 14, 18, 24 এবারে অন্য কোনো মডেল নিয়ে যে শঙ্কা, আপনি কি বলবেন? এটা প্রথমত আমাদের দেশের অতীত ইতিহাস যদি আপনি দেখেন, আমাদের দেশে তো অতীতে এমন ঘটেছে যে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরেও নির্বাচন হয়নি, এবং সেটা কেন হয়নি আমরা সবাই জানি। সেই সময় আমাদের রাজনীতিবিদরা আসলে পরস্পরকে আস্থায় নিতে পারেননি, পরস্পরের প্রতি নিষেধাজ্ঞা করেছেন, বা এমন কোনো রাজনৈতিক সিস্টেম সেই সময় গড়ে তোলা যায় নাই যার ফলে সবার মধ্যে এক ধরনের একটা বিশ্বাস জন্ম নেবে যে একটা নির্বাচন হবে। যে কারণে আমরা দেখেছি যে 2006 আপনার নির্বাচনের তারিখ ঘোষণা করার পরেও কিন্তু নির্বাচন হয়নি। সে সময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। তো এরকম কিছু অতীত আমাদের দেশে আছে, যে কারণে সাধারণ মানুষ হয়তো মনে করেছে এবারও নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন নাও হতে পারে। এটা মূলত রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থাহীনতার একটা বহিঃপ্রকাশ। এবং এই যে আমরা আলোচনা করছি
যে একটা আইডিয়াল নির্বাচনের ক্ষেত্রে কি হওয়া উচিত। একটা আইডিয়াল নির্বাচনের ক্ষেত্রে জনগণের প্রতি আপনার কমিটমেন্টটা কি, সেটা আপনি জনগণের কাছে তুলে ধরবেন, ইশতেহার প্রকাশ করবেন, সেই ইশতেহার নিয়ে আলোচনা হবে, সেই ইশতেহারে ভালো মন্দ নিয়ে বিতর্ক হবে। সেগুলোই তো একটা আদর্শ নির্বাচনের ক্ষেত্রে হওয়া উচিত। কিন্তু আমরা আনফর্চুনেটলি মানে এতগুলো জীবন দেওয়ার পরে আমরা একটা নির্বাচন আদায় করেছি, একটা ভোটের অধিকার আদায় করেছি, এবং আমরা একটা নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য দিনের পর দিন আমাদের রাজনৈতিক দলগুলো কাজ করেছে। কাজ করার পরে আমরা এখন নির্বাচনের খুব কাছে দাঁড়িয়ে আছি। তো এমন একটা অবস্থায় আমরা যখন সবার এক্সপেকটেশন ছিল আমরা কথা বলবো যারা নির্বাচিত হবেন তাদের জনগণের প্রতি অঙ্গীকারটা কি, সেই কথাটা আমরা বলতে পারছি না। সেটা না বলে আমরা এমন কিছু কথা বলছি যে কথাগুলো আসলে আমাদের রাজনীতিবিদদের বলার কথা নয় এই মুহূর্তে। অন্তত এই বিতর্কগুলো এই মুহূর্তে হওয়ার কথা ছিল না। এখন বিতর্ক হওয়ার কথা ছিল তার রাজনৈতিক অঙ্গীকারটা কি, রাজনীতি উনি দেশে গেলে, ক্ষমতায় গেলে বা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি পরিবর্তন আনবেন। তো এইরকম যখন একটা সিচুয়েশন, তখন মানুষের মধ্যে কনফিউশন থাকতে পারে। কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে আমরা দ্বিধাহীন চিত্তে আমরা বারবার পরিষ্কার করার চেষ্টা করেছি, বারবার বলেছি, যখন যেই প্ল্যাটফর্মে আমরা উপস্থিত হয়েছি আমরা বলেছি নির্বাচন হবে, এবং নির্বাচনের জন্য আমাদের সার্বিক প্রস্তুতিটা নানাভাবে দৃশ্যমান করার চেষ্টা করেছি। এবং কিন্তু আরেকটা জায়গাতে এসে আমরা বারবার যেমন হোঁচট খাচ্ছি কোন জায়গায়, যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে কিছু অপপ্রচার, এই যে নানা ধরনের অপপ্রচারগুলো হয়, এই অপপ্রচারগুলো সরকারের পক্ষ থেকে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু শুধু সরকার একা এই ধরনের অপপ্রচার মোকাবেলা করা তার পক্ষে সম্ভব না। এটার জন্য আমাদের যেহেতু রাজনৈতিক দলগুলো একটা গুরুত্বপূর্ণ অংশীদার নির্বাচনে, তাদেরকেও কিন্তু এই ভূমিকাটায় আসতে হবে, এবং তাদেরকেও কিন্তু এই কনফিউশন দূর করার ব্যাপারে কিছু দায়িত্ব নিতে হবে। কিন্তু দায়িত্ব না নিয়ে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে এই কনফিউশন বরং রাজনৈতিক দল নিজেরাই তৈরি করছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ভুল বা আশঙ্কা থেকে যাচ্ছে। কিন্তু আমরা আশা করি সামনে আর এখনো অল্প কিছুদিন সময় আছে, এই সময়টুকু কাজে লাগিয়ে যেটুকু আমরা পিছনের চিন্তা বাদ দিয়ে আমরা এই অল্প সময়টুকুও মানুষকে যেন নির্বাচনমুখী করতে পারি, নির্বাচনে মানুষ যাতে সামিল হতে পারে সে বিষয়ে তাদেরকে উৎসাহিত করতে পারি, পরিবেশটা উৎসবমুখর করার জন্য মানুষকে আস্থায় আনতে পারি, সেটা আমাদের সম্মিলিত দায়িত্ব। এবং সবাই এই দায়িত্বটা পালন করলে আমরা মনে করি একটা সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিই। আমরা সেই প্রত্যাশা রেখে আশরাফ কায়সার একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেনাবাহিনী প্রস্তুতি, সেনাবাহিনীর ভূমিকা এবং এই জায়গাগুলো একটু পরে যাবো। তার আগে একটু এই সপ্তাহের একটু কিছু মতামত জরিপের উপরে একটু আপনার একটু মন্তব্য জেনে নিতে চাই। সিআরএফ এর জরিপ নিশ্চয়ই আপনি দেখেছেন যে আওয়ামী লীগের 48.2% ভোট বিএনপির পক্ষে যাবে, 29.9% ভোট জামাতের পক্ষে যাবে, এনসিপির পক্ষে যাবে 6.5% ভোট। 2008-এর পর যারা প্রথম ভোট দেবেন তাদের 37.4% যাবে, জামাতের পক্ষে 27%। বিএনপিতে এই যে প্রশ্নটা ভেবে রাখতে চাই, তাহলে যে জুলাইয়ের এত রক্ত, এত ত্যাগের পরে দুর্ভাগ্যজনকভাবে আবার এই নির্বাচনে আওয়ামী লীগই ফ্যাক্টর। কোনোই সন্দেহ নাই যে আওয়ামী লীগের ভোট নিয়ে কারাকারি চলছে, এবং কে মুখে স্বীকার করলো কি করলো না, মাঠের পরিস্থিতি কিন্তু তাই। ওই ভোট পাওয়ার জন্য স্থানীয় পর্যায়ে জামাত, বিএনপি বা অন্য যেই দলের শক্তিমত্তা আছে তারা কিন্তু গত 16 মাস দেখিয়েছে, তারা থানা ঘেরাও করেছে, তাদের সম্পত্তি পাহারা দিয়েছে। এই যে আপনি গত 17 মাসে বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, সেটি কাদের অর্থ আর কারা পাচার করলেন? যারা পালিয়ে গেছেন তাদেরকে নিশ্চয়ই এখানে কেউ সহযোগিতা করলো। আমরা রাজনীতির যেই দুর্গন্ধ দূর করার জন্য 5ই আগস্টকে বেছে নিয়েছিলাম বা ভেবেছিলাম, সেটা তো দূর হয়নি। দেখুন, অন্তর্বর্তী সরকার একটা ছোট সরকার, এবং তাদের মধ্যে যে খুব বেশি দক্ষ, যোগ্য, শক্তিমত্তার লোক আছে তাও আমরা দেখিনি। কিন্তু সমস্যাটি তো ক্যান্সার। আপনি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না পেলে আপনি গণতন্ত্রের উত্তরণের পথে যাবেন কি করে? এবং গণতন্ত্রে তো কোনো একভাবে আপনি যেতেই পারেন, ইলেকশন তো হতেই পারে, কিন্তু আমরা তো চেয়েছিলাম একটি গুণগত মানে ভালো রাজনীতি করে ইলেকশনটি হওয়া, যাতে করে এই যে মানুষগুলো জীবন দিল এবং 15 বছর গুম, খুন, নির্যাতনের শিকার হলো, তারা যেন বলতে পারে যে বাংলাদেশ রাষ্ট্র একটা দারুণ গণতান্ত্রিক অভিযাত্রার শুরু হয়েছে, সেটি বলার সুযোগ নেই। এখন আপনি যে জরিপের কথা বলছেন, দেখুন, আমি প্রথম কথা, জরিপের অনেকগুলো বিষয় আছে। এটি কতটুকু স্যাম্পল সাইজের উপরে হয়েছে, তাদের প্রশ্ন কি ছিল, কারণ আমি নিজে আমার জীবনের প্রথম ক্যারিয়ার ছিল জনমত জরিপ করা, কাজে এর দুর্বলতাগুলো আমি জানি। আবার আমি কিন্তু এটাকে পাশ কাটিয়ে যাচ্ছি, একেবারে যে উড়িয়ে দিচ্ছেন না। আমি এখন আপনাকে বলি, ধরেন দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকরা আশ্রয় খুঁজছে খুব স্বাভাবিকভাবেই। এখন অপরাধী আওয়ামী লীগ
আর নিরপরাধী আওয়ামী লীগ, আমরা যদি দুই ভাগে ভাগ করি, নিরপরাধী আওয়ামী লীগের তো দেশের ভিতরে থাকার, রাজনীতি করার, জীবনযাপন করার সব ধরনের নাগরিক অধিকার থাকা উচিত আমি মনে করি। কাজেই তারা বিএনপিকে বেছে নিতে পারে স্থিতির দিকে তাকিয়ে, কারণ স্টেবিলিটি খুব জরুরি, নিরাপত্তা জরুরি, এবং বিএনপি ওইরকম একটি পরিচয় অন্তত বর্তমান সময়ে তো বটেই। জামাতে ইসলামীর সাথে তারা যেতে চায় হয়তো যারা পরিবর্তনকামী, যারা অনেকটা জামাতের প্রচারণায় বিশ্বাস করতে শুরু করেছে বিএনপি পরিবর্তন চায় না, বিএনপি সংস্কার চায় না, যদিও আমি মনে করি ব্যাপারটি ঢালাওভাবে বলার সুযোগ নাই। আবার এনসিপি, যাদেরকে আমরা বলছিলাম অভ্যুত্থানের ফ্রন্ট লাইনার, তাদের যে 10 মাসের বিপর্যয় দেখলাম এবং আত্মহত্যা দেখলাম এবং 10 মাসেই সরকারে যেতে হবে, মন্ত্রী হতে হবে, এই আকুতি দেখতে পেলাম, এটি নষ্ট হয়েছে উপদেষ্টা হওয়া থেকে। এই যে 3 জনকে উপদেষ্টা করা হয়েছিল, বাংলাদেশের দেখুন একটি ভালো রাজনীতির সম্ভাবনা 20-25 বছর পর পর বাংলাদেশে মাথাচাড়া দিয়ে ওঠে। এই 5ই আগস্ট হয়েছিল, এবং ক্ষুদ্র অর্জনের জন্য, অর্থনৈতিক হোক, নামডাক হোক, চেয়ার হোক, আমরা পুরো অর্জনটাকে আপনার কবরস্থ করে এই নির্বাচনের দিকে বাংলাদেশ যাচ্ছে। এবং আমি তো রাজনীতির গুণগত মানে কোনো পার্থক্য দেখছি না, বরং কখনো কখনো দেখুন, কেউ যদি এখন আপনাকে প্রশ্ন করে যে হাসিনাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করেছি কি 71-এর অপরাধীদেরকে সামনে আনার জন্য, এই যে ডিসেম্বর মাসকে তারা বেছে নিলেন ইতিহাস বিকৃতি করার জন্য, এখন কর্নেল ওয়ালি হচ্ছেন স্বাধীনতার ঘোষক, যিনি তার জীবদ্দশায় নিজে কখনো বলেননি, তিনি সবসময় সহযোগীর কথাই বলেছেন। এই যে রাজনীতির কালো দিকগুলো দেখুন, মানুষ কেন রাজনীতিতে বীতশ্রদ্ধা হয়, কেন রাজনীতিবিদদেরকে বিশ্বাস করে না এবং তাদেরকে মানে মেনে নেয় যে তারা ক্ষমতায় থাকবেন, কিন্তু মনে প্রাণে চায় না, এর কারণ কিন্তু এইগুলাই। কাজেই আমরা পরিবর্তনটি দেখুন, একজন মানুষ তার মন্ত্রী হবেন না, উপদেষ্টাও হবেন না, তার কাছে সুশাসনের একটা গুরুত্ব আছে। তিনি তার জীবনে দেখতে চেয়েছিলেন যে বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে যাচ্ছে কিনা। সেই জায়গাটিতে আমরা, আমার ধারণা, এক পাও এগুলাম না, বরং কিছুটা পেছালাম কিনা এই প্রশ্ন রয়ে গেল। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ দর্শক, এই যে এক পাও তো এগোলাম না, বরং কিছুটা পিছলাম কেন, এবং এই যে এসব জরিপ, যেসব জরিপে বলছে যে আওয়ামী লীগের ভোট বিএনপির পক্ষে যাবে, তবে 2008-এর পর যারা প্রথম ভোট দেবে, নতুন ভোটার, তরুণ ভোটার, তারা কিন্তু আবার জামাতের দিকে ঝুঁকে আছে। এটা তো আপনার জরিপের ফলাফল। কদিন আগে জরিপের যে আশরাফের যে কথাটা বললেন, মানে জরিপের একটা বিষয় আছে, কোন শ্রেণীর কাছে আপনি গিয়েছেন, কোন পেশার মানুষের কাছে গেছেন, কোন বয়সের, কোন ধর্মের এবং কোন এলাকায় গেছেন, আর ভলিউমটা কত। আমরা দেখেছি না, আমার মনে হয় না যে 20,000-এর উপরে কারোর সঙ্গে কারো আপনার মানে জরিপের কোনো ইয়ে হয়েছে। আমাদের দেশে মনে করেন যে 12 কোটি, প্রায় 13 কোটির মতো ভোটার আছেন, বিভিন্ন অঞ্চলভেদ বলেন, ধর্ম বলেন, বর্ণ বলেন, পেশা বলেন, মত বলেন। এটা তো এক ধরনের বিষয় যে এই ধরনের জরিপে আমি খুব একটা রিফ্লেকশন কখনো দেখি না। এই বিগত দিনেও আমাদের দেশে অনেক হয়েছে, কিন্তু আলটিমেটলি কোনো একটা কিছু আমি পাইনি। এখন নতুন ভোটাররা আপনার জামাতের দিকে ঝুঁকে পড়বেন, এটা আমার মনে হয় এখন এই অবস্থাটা নাই, বার্ডেনটা শিফট হয়ে গেছে। এটা একটা সময় ছিল 4-5 মানে জুলাই আগস্টের পরে, ফ্যাসিস্টের পতনের পরে এক ধরনের একটা অবস্থা ছিল, যার প্রভাব কি আমরা যে বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছিলাম। বিশ্ববিদ্যালয়ের বিষয়টা একটু ভিন্ন রকম। সেটা যদি আপনাকে বলতে হয় তাহলে একটা জিনিস বলি, যে আপনি বলবেন যে বড় ছাত্র সংগঠন তো যারা ফ্যাসিস্ট ছিল তাদের ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্র দল, 15-16 বছর তো আপনার ছাত্র দলকে ফ্যাসিস্টের আপনার কি বলে আপনার মোকাবেলা করতে হয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের মনে করেন যে প্রেসিডেন্ট সেক্রেটারিও যেতে পারেনি। বিশ্ববিদ্যালয়গুলোতে বা কলেজগুলোতে এমন একটা অবস্থা আছে, জাতীয়তাবাদী ছাত্র দল নামে কোনো সংগঠন আছে, সাধারণ ছাত্রছাত্রীরা সেটা মনে করেন যে বিস্মৃতির অন্তরালে মানে অতীতে চলে গিয়েছিল, এমন একটা অবস্থা। আর বাকিটা যেটা আমার দলের চেয়ারম্যান যেটা বলেছেন যে গুপ্তরা, যেটা মনে করেন গুপ্ত সংগঠন। আমার মনে আছে আপনার 89 ডাকসু নির্বাচনের আগে আমি তখন মুজিব হলের ছাত্র, তো সে সময় লিফলেট আসতো, আমি একটা কথা বলি মানে গুপ্ত বিষয়টা বলি, লিফলেট আসতো রুমের মধ্যে ছাত্র শিবিরের। তখন কিন্তু আমাদের একটা সংগ্রাম পরিষদ ছিল, ছাত্র সংগ্রাম পরিষদ ছিল, ও প্রিন্স ভাইতে এখানেই আছেন। তো সে জায়গাতে আমরা পরিবেশ পরিষদ এবং সে জায়গাতে পরিবেশ পরিষদ, সেখানে মানে সবারই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটাই সেন্টিমেন্ট ছিল, অ্যান্টি জামাত শিবির। এখন লিফলেট আসে 1 দিন 2 দিন 3 দিন দেখলাম, তো একদিন আপনার সিদ্ধান্ত নিলাম যে আর ঘুমাবোই না, দরজাটা জাস্ট ভেজানো আছে, লিফলেটটা যখনই পড়বে এই 4টা 4:30টার দিকে মনে করে যে লিফলেট দিল, দেখি যে আমার সংগঠনের 2 জন ছোট ভাই
লিফলেট দিচ্ছে। তাহলে গুপ্তের রাজনীতি কিন্তু আজকের না, সেই সময় থেকে এটা একেবারে তাদের যে সৃষ্টির আদিকাল তাদের তখন থেকেই আছে। তো তাহলে তারা মনে করেন যে বিভিন্নভাবে ছিল। এখন আপনি যদি বলেন যে ডাকসু নির্বাচন বলেন, জকসু বলেন, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি, এই সমস্ত কথাগুলো বলেন, এটার ডিমেনশনটা ভিন্ন। এটার সঙ্গে জাতীয় রাজনীতিকে আমি মনে করেন যে মেলানো যাবে না, জড়াবো বা এই ধরনের কোনো আমি পাইনি। একটা জিনিস আছে, আপনি যে কথাটা বললেন যে আমাদের তো একটা আশা ছিল, আমি নিজেও মানে আমার পায়াস উইশ ছিল যে 20-25 বছর পরে, কি প্রিন্স ভাই বলেছেন না আশরাফ ভাই বলেছেন যে আমাদের এক একটা সুযোগ আসে তৈরি হবার। কিন্তু আমি আমার মনে আছে, আমি আপনার 6 তারিখ আগস্টের 6 তারিখ আমি জেল থেকে বেরিয়েছি। তা আমি গাড়ি নিয়ে, আমি তো যদি প্র্যাকটিশনাল লয়ার, আমি আমার 4বার 5বার 6বার মনে করেন যে গাড়ি যখন চেক করে, গাড়ির কাগজ চেক করে, তখন আমি নিজে কিন্তু বিরক্ত হয়েছে। আমি বলেছি যে এই গাড়ি ঘোড়া চেক না করে মানুষের বাড়িঘর লুটপাট হয়, বাড়ি সেগুলি পাহারা দাও, গাড়ি চেক করার দরকার নেই। এটা দামি গাড়ি, কাগজপত্র ছাড়া কেউ বেরোবে না। আবার ড্রাইভারের লাইসেন্স, আমি বলছি যে আমার দামি গাড়ি, ড্রাইভারের লাইসেন্স ছাড়া ড্রাইভার আমি অন্তত রাখবো না। আমার মধ্যে মনে করেন যে এটা আমার শুধু অভিব্যক্তি বা আমার অভিজ্ঞতা তা না, এটা সবারই কিন্তু অভিজ্ঞতা ছিল। তারা যেটা ভেবেছিলেন সেটা কিন্তু ভুল বিষয় ছিল। আমি 43 বছর রাজনীতি করে, আমার রাজনীতির বয়স মানে ছাত্র রাজনীতিকে শুরু করে 43 বছর, আর তারা 43 দিনেই যদি মনে করেন যে সে জায়গায় চলে যেতে চান, এক লাফে গাছের আগায় উঠে যেতে চান, এটাই মনে করেন যে বড় ভুল ছিল তাদের। এবং তাদেরকে যারা এক্সপেক্ট করেছিলেন কিংবা আপনার বাহবা দিচ্ছিলেন কিংবা অনেক উপরে তুলছিলেন, যারা করেছেন তারা, আমি মনে করি যে ছাত্র রাজনীতির মানে এই কথাটা আমি বললাম না, জানে বাঁশ দেয়ার যা দেয়ার দিয়ে দিয়েছেন মানুষের। আর ছাত্র রাজনীতির উপরে, ছাত্র অভ্যুত্থান, এটার উপরে মানুষের আর কোনো বিশ্বাস থাকবে কিনা আমার সন্দেহ আছে। আমি জানি না আমার সঙ্গে প্রিন্স ভাই একমত হবেন কিনা, অন্তত আমি এটুকু বলতে পারি যে ছাত্র রাজনীতির যে ঐতিহ্য, আজাদ ভাইও ছিলেন রাজনীতির সঙ্গে জড়িত, ওরা ছাত্র জীবন থেকে সেম জিনিস, আশরাফ ভাই, কেউ কিন্তু ব্যতিক্রম না এখানে। কিন্তু এই যে সংশয়টা আমাদেরকে, যে মানে আমাদের একটা শেষ, ওই যে আমরা বললাম না যে প্রত্যাশা আর প্রাপ্তির একটা হিসাব যখন মেলায়, আর যখন মনে করেন যে এই যে প্রক্রিয়াটা 20-25 বছর পরে আপনি আবার একটা রিফাইন্ড কিছু পাবেন বা নতুন কোনো কিছু সুযোগ এসেছিল, আমার মনে হয় না যারা করেছেন ওনারা বোধহয় সেটা একেবারে সমূলে মনে করেন যে বিনষ্ট করে দেওয়ার জন্য করেছেন। জি, রুহিন হোসেন প্রিন্স, যে আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি, দিন শেষে কার বাক্সে যাবে এই হিসেব নিয়ে বসতে হচ্ছে, এবং ছাত্র রাজনীতির উপর যে আস্থা একেবারে উঠে যাওয়ার একটা। আচ্ছা, আমি ছোট করে প্রথম কথা দেখেন, এটা ওনারাই বলেছেন যে জরিপ নিয়ে তো কারা করলো, কি ব্যাপার, কতগুলো, সেটা একটা হিসাব করেই বলা উচিত। সুতরাং সেটা না দেখে এটা পুরো বলা যায় না। 1, 2 নম্বর, আমাদের জেনারেল সেন্স থেকে আমি বলতে পারি, জরিপের যে পয়েন্টটা বললেন, আমি এটার সাথে একটা আছে যে আওয়ামী লীগের ভোটের উপরে স্থানীয়ভাবে তো নির্ভর করছে। কেন আমার দিক থেকে, সেটা আমার বুঝ থেকে আমি বলছি, কিন্তু পরে আসি সেটা। কিন্তু তরুণদের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমি আমার অবজারভেশন, আমি মোটেই 37.4 আমি একমত হচ্ছে না। এই কারণ বোঝার জন্য, ধরেন যখন আমরা করলাম এখানে আওয়ামী লীগের ভোট এবং তরুণদের এবার মিলিয়ে, আমার বুঝটা হচ্ছে যে আমরা যে গণ অভ্যুত্থানের পরপর যদি ভোটের মধ্যে ঢুকে যেতে পারতাম, তাহলে কি হতো? আপনি দেখতেন যে আওয়ামী লীগের ভোটের উপরে নির্ভর করতে হতো না। তরুণরাও যে আকাঙ্ক্ষা করেছে, তাদেরও ভোটের একটা ভিন্ন প্যাটার্ন থাকতো, এবং আমরা কি করব সেইটা একটা প্রধান জায়গায় চলে আসতো। কিন্তু ঘটলো কি, 2টা ঘটনা ঘটে গেল। অনেকগুলোর মধ্যে আমি দুইটা মানে বোঝার জন্য সংক্ষিপ্ত সময় বলি। একটা হচ্ছে এই যে দীর্ঘ সময়ে সরকারের উপরে ভর করে, বা সরকার মব থেকে শুরু করে যে কাজগুলো করলো, যার জন্য কিন্তু উনি একটা সিম্পল কথা বললেন, মানুষ এটা আমাদের প্রশ্ন উত্তর দিতে হচ্ছে, ভাই শেষ বেলা এটা করে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে নিয়ে আসলেন, ভাই এটা করলে ছাত্রদের লেখাপড়ার 12টা বাজায় দিলেন, এবং তারা আজকে কোথায় নিয়ে গেল? মানুষের একটা জেনারেল সেন্স বলে, এই যে আমি ফেললাম যে ভাই, তাহলে কি ওই যে শেখ হাসিনা বলছিল আমাদের কি সেন্ট মার্টিন অমুক টমুক আমেরিকা দিলে ক্ষমতায় থাকতে পারতো, এটা কি সত্য? কারণ এখন দেখি বন্দর টন্দর নিয়ে ক্ষমতা থেকে যাওয়ার আগে এরা উদ্গ্রীব, এবং শোনা যায় আমেরিকার সাথে কোন চুক্তি করবে। মানে আমি যে কোশ্চেনগুলো এসে মানুষের মধ্যে প্রশ্ন যাচ্ছে, তাহলে আওয়ামী লীগকে, মানে যে আওয়ামী লীগ যেটাকে ডিসমেন্টাল হয়ে গেছিল, যেখানে ছিল না, তাকে তো আপনি
আবার সেই পজিশনটা দিলেন, সুতরাং ভোটে তার প্রভাব থাকলো, কারণ সরকার বা অন্যদের ক্রেডিবিলিটি লস করার কারণে। তরুণদের মধ্যে আমি দেখি বরঞ্চ এই যে তরুণদের নামে উনি তো খুব সহজ ভাষায় বলেছেন, নাসিরউদ্দিন অসীম, এবং ওনার এই কথাটা কিন্তু এখন বলছেন নট দ্যাট, আমি নিজের সাক্ষী। উনি ওই সময়ের পর পর আজ থেকে প্রায় 1 বছর আগে এই কথাটা বলেছেন টক শোতে। আপনার মনে আছে কিনা আপনি বলেছেন, আপনি তখন বলেছেন এই কারণে। উনি কিন্তু আজকে যেভাবে বলছেন নট দ্যাট, বলছে আমি ওদের এখনো অনুনয় বিনয় করে করে ওইখান থেকে তারা সরে আসুক, তাদের প্রতি আমরা রেসপেক্ট করি, কিন্তু দেখেন এখনো পর্যন্ত নানাভাবে তাদের ভূমিকা কি, যেটা পুরো এই যে যারা আগে বিবেচনা করছিল তাদের মধ্যে নেগেটিভ উপাদান তৈরি করেছে। আরেকটা ছোট মন্তব্য খালি ছাত্র রাজনীতি নিয়ে করি। দেখেন দীর্ঘদিন আওয়ামী শাসন আমলে কোন দল, ছাত্র ইউনিয়ন বলেন, ছাত্র দল বলেন, আমরা তো ভূমিকা রাখতে পারি নাই। গুপ্তভাবে আজকে যারা বড় মাতবাড়ি করতেছে তারা তো ছাত্রলীগেরই হয়ে এই কাজগুলো করছিল, হেলমেট বাহিনীতে তারা ছিল। শুধু তাই না, আরেকটা জিনিস আমাদের বোধহয় নজর থেকে এড়াই যাচ্ছে, সেটার জন্য আমি আমাদেরকেও দায়ী করি। আফটার গণঅভ্যুত্থান আপনি দেখবেন মেটিকুলাস ডিজাইনের একটা পার্টে আমাদের ছেলেরাও ফাঁদে পা দিয়েছিল অনেকে। সেটা কি, আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় সবাই, যদিও আমার দলের ছিল না সেটা অন্য আলোচনা, যে আমরা বিশ্ববিদ্যালয়ের হলে হলে রাজনীতিটা নিষিদ্ধ, ছাত্র রাজনীতি নিষিদ্ধ। তাহলে নিষিদ্ধ মানে কি? নিষিদ্ধ মানে ছাত্র ইন্ডিয়া নিষিদ্ধ, ফ্রন্ট নিষিদ্ধ, ফেডারেল নিষিদ্ধ, ছাত্র দল নিষিদ্ধ, কিন্তু ওরা গুপ্ত মানে যারা ওই যে উনি গুপ্তের কথা তো আমাকে বলতে স্বীকৃত, ঠিকই তারা দীর্ঘ আওয়ামী শাসনের সময় যেটা করে আসছে এই সময় তারা করলো, আর আমাদের ছেলেরা পিছিয়ে থাকলো। তার ফল কিন্তু আমরা আজকে এই ধরনের ভোগ করছি, এবং তারা কৌশলটা নিয়েছে। দেখবেন বিভিন্ন জায়গায় প্যানেল কি দিয়েছে, ওই যে কি একটা ছেলে আদিবাসী যাকে নিয়োগ দিয়েছে, যাদেরকে আদিবাসীদেরকে আমরা তুলে আনতে চাই, বিহেভিয়ার প্যাটার্ন দেখেন। কিন্তু তারা এই কৌশলগুলো মানে যে কোনোভাবে হোক ভোটকে জেতার জন্য নানাভাবে এইগুলো করেছে। কারণ আমার মনে হয় যে এই জায়গার উপরে দাঁড়িয়ে কেউ যদি মনে করে যে ভোটে বিশ্ববিদ্যালয়ের ভোট আর জাতীয় রাজনীতির ভোট হবে, মোটেই না। আজকের এই পরিস্থিতির জন্য কি অন্তর্বর্তী সরকার কি দায়ী? আমি তো মনে করি যে বিশেষ করে ধরেন অনেকগুলো ঘটনা, আপনি ধরেন মবের ব্যাপারে এটা বহুবার বলেছি, তাদের প্রশ্রয় প্রচ্ছন্নভাবে এবং অন্যভাবে না হলে এই ধরনের মব সন্ত্রাস চলতে পারে না। আপনি সর্বশেষ দেখেন না, ক্ষমতা মাত্র কয়দিন আছে, আমি যদি ভুল না করি আইন উপদেষ্টা, আমি ওনাকে নিয়ে কথা বলছি না বোঝার জন্য, আমাদের যদি আমি ভুল না করি ঐক্যমত্য কমিশনের একবার উনি একটা আসলেন, এসে বললেন যে আমাদের যা করার নভেম্বরের মধ্যেই তো করতে হবে, কারণ নির্বাচন ঘোষণা হলে তো আমাদের আর কোনো কর্মকাণ্ড থাকবে না। ঠিকই বলেছিলেন, কিন্তু আপনি দেখেন দেখলাম নব উপদেষ্টা যে শ্রমিকদের ওইখানে বলছেন তাদের কথা বাদ দিয়ে যে কোনোভাবে ওই যে নিউমোরিং কন্টিনিউ টার্মিনেট এটা করবেন, শুল্ক চুক্তি 9 তারিখে যে ওনারা এগুলো করবেন। তার মানে ওনাদের, এবং কেউ কেউ ওনাদের বলছেন যে না আমরা তো এই কাজগুলো করতে পারি, অনেক বিশেষ সহকারী এসে বলছেন। আপনি এই যে ভোট নিয়ে যে বিষয়টা, যে আপনি একটা নিউট্রাল পজিশন থাকেন হ্যাঁ না ভোটের ব্যাপারে, তারা বরঞ্চ আমি বলি আমার অবজারভেশন, মেবি ভুল কেউ বলতে পারেন, ওনারা যত বেশি হা ভোটের কথা বলছেন ততই অনেক মানুষ না ভোটে হয়ে যাচ্ছে। পরিস্থিতিগুলো আজকে ওনাদের ক্রেডিবিলিটি এইরকম একটা জায়গায় নিয়ে গেছে, যেটা আমাদের পুরো যে আমরা একটা চেঞ্জের মধ্য দিয়ে আগাবো, যে পজিটিভ দিকে যেতে চেয়েছিলাম সেইটা সংকটে ফেলছে। সুতরাং এই জরিপকে মানুষ যদি ঠিকমতো ভোট কেন্দ্রে যেতে পারে, ঠিকমতো ভোট দিতে পারে, কোনো ভয়ের পরিবেশ না থাকে, বা ভোটের পরে নতুন ধরনের সংকট তৈরি হবে না, এই আশঙ্কা যদি দূর করতে পারি, তাহলে তরুণরা আমার ধারণা যেভাবে বলা হচ্ছে ওই জায়গায় ভোট দেবে, সেই জায়গায় যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মোটেই মনে করি। জি, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, এই যে আজকে যে প্রশ্নগুলো উঠছে মব এবং আবারও আওয়ামী লীগকে ঘুরে ফিরে এক ধরনের কি বলবো প্রসঙ্গে আনতে বাধ্য হচ্ছে ভোটের মাঠে, ভোটের সমীকরণে, এই যে এই জন্য 17 মাস অন্তর্বর্তী সরকারের একটু দায় আছে বেশ কিছু জায়গায়। না, আমার মনে হয় এই কথাগুলো ঠিক না। এগুলো কিছু কিছু ক্ষেত্রে, যেমন প্রিন্স ভাই একটু আগে বললেন যে বাণিজ্য চুক্তি করছে, তো বাণিজ্য চুক্তি তো বাণিজ্য আলোচনা তো অনেকদিন ধরেই চলছে, এবং বাণিজ্য চুক্তি যে হবে এটাও আমরা সবাই জানি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে যিনি বাণিজ্যিক আলোচনায় যিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি বাংলাদেশের শীর্ষ 2টি নেতাদের সাথে কথা বলেছেন, এবং বাণিজ্য চুক্তি কী হবে তারা ওয়াকিবহাল। এবং এই বাণিজ্য চুক্তিটা এই মুহূর্তে শুধু বাংলাদেশের সাথে হচ্ছে না, একই চুক্তি ভারতের সাথে হচ্ছে, পাকিস্তানের সাথেও হচ্ছে, কিন্তু বলা হচ্ছে নির্বাচিত সরকারের জন্য রেখে দিলে সমস্যা। আমাকে শেষ করতে দেন। তো ভারতের সাথে আপনার যে চুক্তিটা হচ্ছে সেখানেও ভারতের ট্যারিফ কমে এসে 18% হচ্ছে,
পাকিস্তানের ট্যারিফ কমে এসে 18% হচ্ছে। এখন আপনি যদি এটা স্থগিত রাখেন তাহলে আপনার 37% ট্যারিফই থেকে যাবে, কারণ আপনি তখন এখন আমাদের ব্যবসায়ীরা তখন কি সেটা মেনে নেবে যে ভারতের ট্যারিফ 18% হয়ে যাবে, পাকিস্তানের ট্যারিফ 18% হয়ে যাবে, আর বাংলাদেশ যেহেতু নির্বাচনকালীন সরকার, ওনারা কোনো কাজ করতে পারবেন না, ওনাদেরকে শুধু ঘুমিয়ে থাকতে হবে। কিন্তু এই ব্যবসায়ীরা বলছেন যে নির্বাচিত সরকারের জন্য শেষ করতে দেন আপনারা। এই ব্যবসায়ীরা যদি, তাহলে ব্যবসায়ীরা বলুক বাংলাদেশ বাণিজ্য চুক্তি বন্ধ রাখুক, ব্যবসায়ীরা যদি বলে তাহলে সরকার করবে না। এই ব্যবসায়ীরাই তখন মার্কিন বাজারে প্রবেশ করতে হলে 37% ট্যারিফ দিয়ে প্রবেশ করতে হবে, ওনারা নিশ্চয়ই সেটা চাইবেন না আমার মনে হয়। সো এইটা এই ধরনের কথাবার্তার কোনো যুক্তি আছে বলে আমার মনে হয় না। বন্দর চুক্তি, হ্যাঁ, বন্দর চুক্তির কথা সরকার এপ্রিল থেকে বলে আসছে। সো এইটা এমন না যে এটা আকাশ থেকে পড়েছে, গতকাল এসে আপনি জানলেন যে বন্দর নিয়ে সরকার একটা চুক্তি করছে। বন্দর নিয়ে সরকার চুক্তি করবে বা সরকার যে চুক্তির জন্য আলোচনা করছে, এবং অন্যান্য বন্দরগুলোর সাথে অলরেডি 2-1টা চুক্তি হয়েছে, এবং এই চুক্তির প্রক্রিয়াগুলো যে এগিয়ে চলছে, এটা নিয়ে তো সরকার কোনো কিছু গোপন করেনি। সরকার বন্দর নিয়ে কাজ করছে এবং সেই কাজটা এগিয়ে যাচ্ছে। সরকার মনে করেছে যে সরকার দায়িত্বে থাকাকালীন যদি তার কাজটা সে সমাপ্ত করতে পারে সেটা জনগণের জন্য মঙ্গল, আর যদি সমাপ্ত করতে না পারে তাহলে নির্বাচিত সরকার সরকার সেটা কন্টিনিউ করবে। এবং বন্দর সহ আমাদের বাণিজ্য চুক্তি সহ যেই সব কার্যক্রমগুলো সরকার করছে সেগুলো সরকার আমাদের যেই রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে নির্বাচনের কম্পিটিশনে আছে বা পরবর্তীতে সরকার গঠন করবে বলে আমরা সবাই ধারণা করছি, তাদেরকে আলোচনায় রেখেই পলিসি কন্টিনিউশনের জন্য তাদেরকেও কিন্তু অনবোর্ড করা হয়েছে। তাদেরকে তো কিন্তু তারা যাতে বর্তমান সরকারের ধারাবাহিকতা পরবর্তীতে রক্ষা করতে পারে, সেই জন্য বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরকে জাতিসংঘ সম্মেলনে নিয়ে যাওয়া হয়েছে। সো এইটা সরকার যতক্ষণ দায়িত্বে আছে ততক্ষণ সে তার দায়িত্ব পালন করে যাবে যতটুকু সম্ভব। তারপরে পরবর্তীতে নির্বাচিত সরকার এসে সেই কাজটা কন্টিনিউ করবে। যদি মনে করে যে কন্টিনিউ করবে না তাহলে করবে না, সেটা তার এখতিয়ারভুক্ত। সো কিন্তু আপনার সরকার কোনো কাজ করতে পারবে না বিকজ আপনি এটা পছন্দ করেন না, এটা এই ধরনের যুক্তি আমার কাছে মনে হয় মব ভায়োলেন্সের কথা তো আপনার মব ভায়োলেন্স এটা একেবারে যে কোনো মব ভায়োলেন্স হয় নাই এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো শক্তি নিজেদেরকে এম্পাওয়ার্ড মনে করছে। আমাদের যতগুলো শক্তি, মানে একটা শক্তি পালিয়ে গিয়েছে, আর যেই শক্তিগুলো বাংলাদেশে আছে এই সব শক্তিগুলো নিজেদেরকে এম্পাওয়ার্ড মনে করেছে, এবং এম্পাওয়ার্ড মনে করে তারা যার যেখানে সুযোগ হয়েছে সেখানে তার পাওয়ারটা খাটানোর চেষ্টা করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নিয়ে আপনার কিছু কিছু জায়গায় বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। সরকারের ক্ষেত্রে যে সীমাবদ্ধতাটা ছিল, সরকার কিন্তু একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, এবং দেশে এমন একটা অবস্থা থেকে সরকার দায়িত্বটা নিয়েছে, সেখান থেকে সরকার যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হয় তাহলে তাকে পুলিশ বাহিনীর মরাল ফিরিয়ে দিতে হবে, পুলিশ বাহিনীর লজিস্টিক ঠিক করতে হবে, পুলিশ বাহিনীর ট্রেনিং ম্যানুয়াল যেটা আছে এই ট্রেনিং ম্যানুয়ালটাকে তার চেঞ্জ করতে হবে। কারণ পুলিশকে তো এখন লেথাল উইপেনও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। পুলিশকে জনগণের উপর আগে যেভাবে পুলিশ জনগণের বুকে গুলি করতো সেটা করতে দেওয়া হচ্ছে না। সো আমাদের যে এই যে রিবিল্ডিং প্রসেস, এই রিবিল্ডিং প্রসেস তো ওভারনাইট আপনার কমপ্লিট হবে না। এই রিবিল্ডিং প্রসেসটা করতে করতেই আমাদের নির্বাচনটা সামনে এসেছে। ইন দ্য মেইন টাইম আপনার কিছু কিছু পক্ষ, কিছু কিছু গোষ্ঠী যারা নিজেদেরকে মনে করেছে এম্পাওয়ার্ড, তারা তাদের মতো করে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন শৃঙ্খলা হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছে। সরকার যতটা পেরেছে তার যাবতীয় সীমাবদ্ধতা সত্ত্বেও সেগুলো দমন করার চেষ্টা করেছে। কিছু কিছু ক্ষেত্রে সফল হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আন্তরিকতার ঘাটতি ছিল না কোনো। অবশ্যই। জি আশরাফ কায়সার, এই যে বলছিলাম যে ভোট দেওয়া নির্বিঘ্ন করতে এবার কেন্দ্রের আঙিনা পর্যন্ত দায়িত্বে থাকবে সেনাবাহিনী। আশ্বস্ত করা হয়েছে যে নির্বাচনে প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে, যে সেনাবাহিনী এবং এবার তো বিশাল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে নির্বাচনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে। কিন্তু এর মাঝেও বেশ কিছু কিছু খবর তো আসে। আমি যদি দুটো ঘটনা উল্লেখ করি, এই সাম্প্রতিক সময়ে লক্ষ্মীপুরে দেখেছেন ভোটে সিল উদ্ধার হয়েছে। রাজধানীর পুরান ঢাকায় বেশ কিছু 152টি স্ট্যাম্প এবং ক্রিকেট খেলার স্ট্যাম্পে প্রচুর বস্তা। মানে যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে বারবারই কিন্তু এই কথাটা বলা হচ্ছে যে এই উৎসবের ভোট আমরা বলছি, দিন শেষে সেই উৎসবের ভোটে কোনো শঙ্কার জায়গাটা থাকে কিনা। আচ্ছা আশরাফ ভাই বলেন, আমি একটু বোঝার জন্য আঙ্গিনায় থাকবে এটা বলছি কি ভোট কেন্দ্রের আঙ্গিনায়, এটা ডিস্ট্রিক্টে না, ভোট দেওয়া নির্বিঘ্ন করতে এবার একবারে ভোট কেন্দ্রের সীমানা পর্যন্ত, আঙিনা পর্যন্ত তারা থাকবে, এই ল্যাঙ্গুয়েজটাই তারা ইউজ করেছে। দেখুন, আমি মনে করি যে সরকারটি ভীষণ দুর্বল, এবং আমরা নির্বাচনকালীন যে এখন যে প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ দেখছি এবং ভাষা দেখছি এবং আক্রমণ এবং প্রতি আক্রমণ দেখছি, এই জায়গাটিতে সরকার দুর্বল। আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন কমিশনকে আমরা
যে মানে উত্তীর্ণ হতে দেখতে চেয়েছিলাম অতীতের মেরুদণ্ডহীনতা থেকে, সেই জায়গাটিতে আমরা খুব জোরালোভাবে দেখলাম না। তাহলে আপনি ঋণ খেলাপিরা কী করে প্রার্থী হলো, অথবা দ্বৈত নাগরিকরা কী করে ছাড় পেয়ে গেল, আমরা শেষ পর্যন্ত হাতে গুনে কি পেলাম আমি জানি না। আচ্ছা, আর তৃতীয় হচ্ছে সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে গত কয়েক মাস ধরে বাজারে আছে, আপনি কি তার কোনো গুণগত কার্যক্রম দেখেছেন? আমরা ডেভিল হান্ট 2 দেখলাম, কিন্তু ডেভিল হান্ট 1 এর অর্জন কি জানলাম না। ফলে এক ধরনের রাষ্ট্রটা চলছে একটা পোশাকি আওয়াজে, এবং সবাই যার যার চেয়ার, যার যার পদ পদবি সুবিধাদি নিয়ে যথেষ্ট হ্যাপি, মানে যারা জনগণ তাদের দিকে তাকানোর বা তার জন্য একটি নিরাপদ জীবন দেওয়ার যে দায়িত্ব সেটি দেখুন। আজাদ মজুমদার যেমনটি বলছিলেন যে মব ভায়োলেন্সের ব্যাপারে সরকারকে স্পর্শকাতর জায়গায় থাকতে হয়েছে, কোনো সন্দেহ নেই, কেননা মাঠের রাজনৈতিক শক্তিগুলোই কেউ না কেউ মব ভায়োলেন্সের কোনো কোনো অঞ্চলে পেছনে কাজ করেছে। কিন্তু যেই সরকার বিদেশিদের সাথে চুক্তি করার ক্ষেত্রে এতটা অ্যাডামেন্ট হতে পারে, বলতে পারে যে আমরা ঘুমিয়ে থাকবো না, আমরা কাজ করে যাব, তার মব ভায়োলেন্সে আরও সক্রিয় হওয়ার সুযোগ ছিল। আপনি যদি 3টা বা 5টা দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করতে পারতেন, দেখতেন 50টা আর ঘটতো না। আমার মনে হয় ওই জায়গাটিতে সরকারকে আমরা যথেষ্ট দুর্বল দেখেছি, এবং কেউ কেউ অভিযোগ করেছেন সরকার প্রচ্ছন্নভাবে ওগুলোকে সমর্থন করেছেন, বিশেষ করে সিগনিফিকেন্টলি যখন মিডিয়া হাউসের ঘটনা ঘটলো এই জায়গাটিতে। আপনি ভোট কেন্দ্রে সেনাবাহিনীর উপস্থিতির কথা বলছিলেন, দেখুন আমরা সেনাবাহিনীকে যে কোনো পোশাক পরা বাহিনীকে দেখলেই ভোট কেন্দ্রের পরিস্থিতি একটু উন্নত হয়, সেই জায়গাটিতে আমরা মনে করি ভালো হবে। কিন্তু বাংলাদেশে ইলেকশন মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং এই শব্দ দুটি খুব পরিচিত। আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে আমলারা এই সরকারটিকে চালায় এবং আমলারা ভোটটি নিয়ন্ত্রণ করবে। আমলাদের মতলব কি এবং মতলব বিস্তারের সুযোগ আছে কি না, এবং সেইখানে দলীয় প্রভাব আছে কি না। প্রায় বলা হচ্ছে যে একটি দলের লোকরা আমলাতন্ত্রের ভেতরে সবচেয়ে শক্তিশালী হয়েছে। এই জায়গাটিতে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। এটা কিন্তু সূক্ষ্ম বিষয়, এটা কিন্তু দিনের আলোতে দেখা যাবে না, এবং আমাদের অতীতের অনেক অভিজ্ঞতার সাথে নাও মিলতে পারে। প্রতি ইলেকশনে আমরা এখন দেখতে অভ্যস্ত হয়ে গেছি নতুন একটি মেকানিজম, নতুন একটি ইঞ্জিনিয়ারিং, নতুন একটি কারচুপি। এই নির্বাচনে যেন তার অভিযোগ না ওঠে। দেখুন 12 তারিখের পরে আমরা দেখতে চাই জনগণ যাকে ভোট দিয়েছে তাকেই যেন আমরা মেনে নিই। কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক কালচার যেটা বলে যে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, প্রশাসন পক্ষপাতিত্ব করেছে এবং নির্বাচনে কারচুপি হয়েছে, এই কথা যদি ওঠে, আপনি বুঝতে পারছেন যে এমনিতেই 17 মাস দেশের লোক শান্তিতে থাকতে পারে নাই, রাজনীতিতেও কিছু পেল না, সরকারে কারা থাকলো, কি করলো, কিছু পোর্টের চুক্তি আর বিভিন্ন জায়গায় মানে বিদেশিদের সাথে চুক্তি এই জন্য দায়ী হলো। কিন্তু রাজনীতির গুণগত মান ভালো হলো না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হলো। এই যদি হয় পরিস্থিতি, তাহলে কিন্তু আমাদের হতাশা আরও বেড়ে যাবে, এবং সেই হতাশার জায়গাতে আমার ধারণা অশান্তি, নিরাপত্তাহীনতা এগুলো আরও জোরদার হবে। কাজেই যারা আমি আজকে দেখেছি যে সেনাবাহিনী শুধু না, বিমান বাহিনী এমনকি নৌবাহিনী সবাই নির্বাচনে দায়িত্ব পালন করবেন, হাজার হাজার সদস্যরা দায়িত্ব পালন করবেন, তাদের প্রোটোকল ঠিক করতে হবে। তারা আসলে কোন গাইডলাইনের উপরে দায়িত্বটি পালন করবেন, কোন এক্সটেন্ডে যাবেন, সার্বিক যে প্রস্তুতি, মানে আপনি আশ্বস্ত কিনা যে ঠিক যেই দেখুন আমি মনে করি যে 300টি আসনে নির্বাচন করার, এবং যদি 5% আসনেও আইন শৃঙ্খলার অবনতি হয়, আপনি জানেন আমাদের নির্বাচনগুলোর ধরন হচ্ছে এই 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে আপনি কাণ্ডটি ঘটিয়ে ফেলতে পারলে আপনি বিজয়ী, এবং তারপরে যে মামলা হয় সেটা পরবর্তী পার্লামেন্ট আমলেও সুরাহা হয় না। কাজেই এই 8-10 ঘন্টা আপনাকে খেয়াল রাখতে হবে যে জনগণের ভোটে যেন ব্যক্তিটি নির্বাচিত হয়, কোনো প্রশাসনের সমর্থনে না, কারচুপিতে না, গোপন ইঞ্জিনিয়ারিংয়ে না, এমনকি কোথাও কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের কারণে কোনো একজন প্রার্থী সুবিধা পেয়ে যায়। এই জাতীয় অভিযোগগুলো যেন না ওঠে। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, এই যে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি এবং 3 বাহিনী এখানে অবশ্যই আছেন, কিন্তু তারপরও ইলেকশন মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং এর সংখ্যা। আশরাফ ভাই যে কথাটা বললেন যে গোপন ইঞ্জিনিয়ারিং এর বিষয়টা, আমরা এর আগে কিন্তু আলাপ আলোচনা আমাদের বিশেষ করে প্রিন্স ভাই বলেছেন, আশরাফ ভাই বলেছেন 14, 18, 24-এর কথা, 2008-এর কথা কিন্তু কেউ খুব একটা বলেন না। বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ইঞ্জিনিয়ারিং হয়েছিল 2008 সালে। আপনার তখন এসেছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিতর্ক হয়েছিল, রাজনৈতিক দলগুলো মনে করেন যে মূল যে দুটো
প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বা জোট ছিল তারা মনে করেন যে মানে কেউ কাউকে ছেড়ে দেবে না, এ ধরনের একটা অবস্থা ছিল। যেমন কে এম হাসান সাহেব স্টেপ ডাউন করেছেন, মাহমুদুল আমিন চৌধুরীর কথা বলা হয়েছিল, হয়তো আমাদের পক্ষ থেকে রাজি হয়নি, এবং পরবর্তীতে আপনারা এক্সিস্ট করতে করতে ক খ গ ঘ এমন করতে করতে আমরা গিয়ে ইয়াজউদ্দিন সাহেবের মধ্যে গিয়ে পড়লাম। তার পরবর্তীতে যেটা হওয়ার লোক বইটা সবকিছু মিলিয়ে 1-11 হয়েছে। কিন্তু 2008 সালের যে নির্বাচনটাতে হয়েছে, দেখেন এবারও যদি আমি বলি, আমি এখনই কিন্তু আপনি বলতে পারি এবারের নির্বাচনে, আমি কয়েকদিন আগে দেখেছি সরকারের একজন কর্তা ব্যক্তি বলেছেন, সম্ভবত পররাষ্ট্র উপদেষ্টা, উনি নিজে বলেছেন যে 55% পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে 55%, উনি বাস্তব কথাটা কিন্তু উনি বলেছেন। সম্প্রতি বেশ কিছু সত্য কথা বলছেন, আমি এটা বলি এবং বলেছেন সরকারের একটি অংশ জি পক্ষপাতমূলক আচরণ করছে, চায় না নির্বাচনটি নিরপেক্ষ হোক। তাহলে মোটামুটি ভাবে উনি অন্তত ওনাকে সাধুবাদটা দিতে পারি, মানে অ্যাডভান্স। আমি নিজেও কিন্তু ফোরকাস্ট করছি। কেন? আমরা একটা জিনিস জানি যে দেখেন নির্বাচন, প্রিন্স ভাই যেটা বলেছেন যে নির্বাচন যদি অব্যবহিত জুলাই আগস্টের পরপর হতো তাহলে এক ধরনের অবস্থা হতো। তখন আপনার মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রয়োজনও আসতো না, অর্থাৎ স্থগিত করারও বিষয় আসতো না। আওয়ামী লীগ তাদের প্রার্থী দিত না, আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য কেউ আসতো না। ছাত্ররা তখন বরং ভালো করতো রেজাল্টে। তার পরবর্তীতে এখন আমরা যেটা দেখেছি, সে সময় যেটা হতো ভোটার টার্ন আউটটা আরো অনেক কম হতো। এখন বাই দ্য কোর্স অফ টাইম, ওই যে কথাটা বললেন যে ব্যালেন্স অফ কনভিনিয়েন্ট বলে একটা কথা, দেখেন যেখানে জামাতের প্রার্থী শক্তিশালী সেখানে দেখা গেছে আওয়ামী লীগের লোকরা তার সঙ্গে অ্যালাইন হবেন, যেখানে বিএনপির প্রার্থী শক্তিশালী তারা অ্যালাইন হবেন। কারণ কি? প্রত্যেকের প্রতিবেশী, ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে কিন্তু একটা জায়গায় তখন তারা এসে দাঁড়ান, এবং সময় যত যাবে একটা না একটা সময় দেখা গেছে আপনার তারা আওয়ামী লীগ বাদ দেন, তারা ফ্লোটিং ভোটার্স বলেন, ফ্লাকচুয়েটিং ভোটার্স বলেন, যেটাই আমরা বলি না কেন, তারা সেভাবে আছে। আওয়ামী লীগ তো অনেক মানুষ করে, সবাই কি দেশ ছেড়ে পালিয়েছেন? 5,000, 10,000, 20,000, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি রয়ে গেছেন, তো তারা কোথাও না কোথাও তো যাবেন। সব জায়গায় যে তারা ভোট দিতে পারবেন তা না, কিন্তু একটা অংশ ভোট দিতে পারবেন, যার কারণে ভোটারের আপনার এইটা টার্ন ওভারটা কম হবে, এটা একটা কথা। এখন আমি কেন 2008কে বিতর্কিত করলাম? 91 সাল দেখেন বাংলাদেশের নির্বাচনী যদি আপনার দেখেন, বিশুদ্ধতার মাপকাঠি যদি দেখেন, তখন কত ভাগ ভোটার মানে টার্ন আউট হয়েছিল, ভোট কাস্ট হয়েছিল কত পার্সেন্ট? 54%। 62 হয়েছিল আপনার 96-এর জুনেরটাতে, ফেব্রুয়ারি না। 2001 সালে কত হয়েছিল? 72% হয় নাই। বাংলাদেশের ইতিহাসে কোনোদিন আপনি যদি বাড়ির থেকে ডেকে আনেন, প্লেনে আর হেলিকপ্টারে করে আনেন, 75%-এর উপরে আপনি ভোটার আনতে পারবেন না। তাহলে কিভাবে? 90% ভোট সারা দেশের ইউনিফাইডলি হয়েছে, কোন জায়গায় 101%, 111% হয়েছে। সে সময় ইঞ্জিনিয়ারিংটা ডিফারেন্ট ছিল, ব্যালট বক্স এসছে, ইউনিফাইডলি সারা দেশে 15% করে ভোট দেওয়া হয়েছে। নোয়াখালী অঞ্চলে বিএনপি প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর ভোটের তফাৎ সবসময় অনেক বেশি ছিল। আপনি ওই 15% দিয়েও তাকে পাশ করাতে পারেননি। 91 সালে নোয়াখালীতে বিএনপি 9 সিট পেয়েছিল। 96 সালে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, মহাসচিব, স্বরাষ্ট্রমন্ত্রী ফেল করেছিলেন। নোয়াখালীতে সিট একটা বেড়েছিল, আমি ম্যাডামকে বলেছিলাম 10 সিট হয়েছিল 13 সিটের মধ্যে। 2001-এ 13 সিটের মধ্যে 12 সিট হয়েছিল। 2008-এ বিএনপি 30 সিট পেয়েছিল, কিন্তু নোয়াখালীতে বিএনপি 9 সিট পেয়েছিল। হিসাবটা দেখেন, বগুড়াটা ভিন্ন। এই যে স্ট্যাটিস্টিক্সটা কেন দিলাম, এই বিষয়টা কেউ আলাপ করেন না, এটাই ছিল বাস্তবতা। ইউনিফাইডলি একটা পক্ষ এবং একটা অংশ সরকারের, সেটা সামরিক বলেন বা বেসামরিক বলেন না, বললাম না, কিন্তু সেটা আপনার সারা দেশে করা হয়েছে, যার কারণে 2/3 মেজরিটি একটা রাজনৈতিক দল পেয়েছিল। ওটাই ছিল সবচেয়ে বড় বেশি বিতর্কের, কিন্তু সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছিল সেবার। সংঘর্ষ হয়নি, নির্বিঘ্নে এসেছিলেন মা বোনরা বলেন, পুরুষ বলেন, ভোটের লাইন ছিল অনেক। সেটা কি ভিজিবল হতে হবে? ইঞ্জিনিয়ারিং আমি বুঝতে পারবো না, আপনাকে জাস্ট একটু রিসার্চ করতে হবে, অ্যানালিসিস করতে হবে। তো সে ধরনের যে মনে করেন যে সামনেও হবে না, এটা আমরা তো জানবো না। এই জন্য তো আশরাফ ভাই যে কথাটা বলছেন যে গোপন ইঞ্জিনিয়ারিং যে হবে না,
এটার কে আপনার এই দিবে, নিশ্চয়তা দেবে? এটা কখনো সম্ভব না। সম্ভব মানুষের অ্যাওয়ারনেস, কনসিয়াসনেস, তার উপরেই কিন্তু সেটা ডিপেন্ড করবে যে আগামী নির্বাচনটা কেমনটা হবে। এটা হচ্ছে যে মূল বিষয়। যে ইলেকশন মেকানিজম এবং আমি এটা আলোচনাগুলো যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আমি যেভাবে এটা এখন না, আগেও আমরা বলার চেষ্টা করেছি। দেখেন, এটা ঠিক, আমি কোনো তর্কে যাওয়ার দরকার নেই। আমাদের চোখের বাইরেও এর আগে যারা ক্ষমতায় ছিলেন বা হেরেছেন, এই যে সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি, এই আলোচনাগুলো এসেছে। আমি শব্দের তর্কে যাচ্ছি না। তার মানে দাঁড়াচ্ছে যে নির্বাচনে কোনো না কোনো সংকট ছিল। আমি যদি এইটাকে ধরি, তাহলে আমাদের এইবারের যে অপূর্ব সুযোগ, সেই সুযোগে প্রধান কাজ ছিল এগুলোকে চিহ্নিত করে দূর করা। যার জন্য আমরা আমাদের দিক থেকে এই কথা আবার বলতে হচ্ছে যে বামপন্থীরা কিন্তু প্রথম দিন থেকে বলে আসছিলাম যে মূল যে সংস্কারের কথা বলছেন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের কাজটা করেন, সেটাই তো করে নাই। এই যে দেখেন, এখানে উনি তো কারেক্টলি বলছেন যে এখানে আপনি ধরেন ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, এমনকি টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া, আমরা তো আলোচনায় তো যেতে পারলাম না। আইনের ফাঁক ফোকরও তো এগুলো হয়েছে। তা আমরা যদি আলোচনা করি, ধরেন না ভোট, এর আগে আমরা করেছিলাম, শেখ হাসিনার সময় সে পুরো বাতিল করলো, এবার এসে করলো কি, একজন থাকলে না ভোট হবে আর নাইলে না ভোটও রাখলো না। উদাহরণ দিলাম, আমাদের যেমন একটা রিকল সিস্টেম আমরা চেয়েছিলাম, হয়নি, এবার আলোচনায় ঢুকতে পারলাম না। বা এই ধরনের ফাঁক ফোকর দেখেন, এখানে নাসিরউদ্দিন অসীম দীর্ঘ আলোচনায় যে পয়েন্টটা বললেন, আমি গুরুত্বপূর্ণ জায়গায় কোনটা নিচ্ছি মানে বুঝতে চাই। অনেক সময় আমরা এইখানে যে স্বতঃস্ফূর্ততা দেখলাম, কিন্তু তার বাইরেও ইন্টারনাল কারসাজি। উনি এই যে বললেন, বলতে চাইনি, সেটা ভাই পুলিশ করুক, আর্মি করুক, আর কি বলে প্রশাসনের লোক, রিটার্নিং অফিসার করুক, সামন মাস্ট করেছে। খালি রাজনৈতিক দলের এমন যেমন আগে কি বলে যে ওই দখল করে কার্যক্রম, এখন তো হিসাব আছে যে কথার কথা আমার যদি করতে হয় তাহলে ওই রকম 5টা কেন্দ্রে একটা বিশেষ ভোট করলে হবে। আমরা তো এই আলোচনায় ঢুকতেই পারি নাই, কিন্তু তাহলে এ দায় কে নেবে? এখন এই দায় আমি আজকের এই আলোচনায় করতে চাই না, কিন্তু এটা মনে রাখা দরকার, এইটা যদি প্রথম দিন থেকে করতে পারতাম আমরা অনেক সমস্যার সমাধান করতে পারতাম। তা সেই সংকটের আলোচনার থেকে এখন যেহেতু অল্প কয়দিন আছে, অন্ততপক্ষে মানুষ, উনি যে কথাগুলো এখানে কংক্রিটলি বলেছেন, কোনোভাবেই যাতে ও জনগণের যে ভোট সে ঠিক মতো দিল, পার্সেন্টেজ ঠিক আছে, সেটা মানুষের কি বলে সচেতনের উপর নির্ভর করবে। এবং যাওয়ার জন্যে সে যাতে বোঝে যে, সেটা বোধহয় আপনার এই টক শোতে বোধহয় একজন বললেন, আমি অনেক আলোচনা করছিলাম যে ভোট যাতে দিতে পারে, যাওয়ার ক্ষেত্রে যাতে ভালো পরিবেশ হয়। তা টক শোতে এরকম একটা আলোচনায় ভুলে গেছি, কে যেন খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কেন্দ্রের পরিবেশ ভালো হইতে হবে, মানে বাড়ি থেকে যাওয়ার ব্যাপারে যাতে উৎসাহী হয়। যদি দূর থেকে মনে করে কেন্দ্রের পরিবেশ ভালো না, অনেকে কিন্তু যাবেও না, নানা সংকট তৈরি হয়। সেই কাজটা আমরা করি এবং যথাযথভাবে ভোটটা গোনার পরে, যেমন ধরেন এখন অনেক প্রশ্নের একটা প্রশ্ন আসছে যে ভোট গোনার দেরি হবে, হঠাৎ করে কেন এই আলোচনাটা আসলো? এই আলোচনা তো প্রয়োজন ছিল না, কারণ যত রাতই হোক, যত রাত হবে কেন, কারণ এইবার কিন্তু আগের মতো অত ক্যান্ডিডেটও না, এগুলো তো আমরা বুঝি, কারণ আমরাও তো ভোট গোনার সময় থাকছি, করি নাই তা তো না। সুতরাং ওই কেন্দ্রেই ভোট টোট গুনে রেজাল্ট প্রকাশিত করেই আমরা বেরিয়ে আসব। কোনো ধরনের কনফিউশন রাখা উচিত না, কারণ যেহেতু মানুষের মধ্যে নানা প্রশ্নে কনফিউশন আছে এবং অনেকে কনফিউশন তৈরির চেষ্টা করছে, আমি সেটাকে অস্বাভাবিক দেখি না। কারণ আমরা পতিত শক্তি জানি, দেশি অদেশি অপশক্তি জানি, বিরাজনীতিকরণের শক্তি জানি, যারা নতুন সংকট তৈরি করতে চায় আমরা তাদেরকে জানি। সুতরাং এই সংকটগুলো দূর করার জন্য এই অল্প সময়েও আমরা যাতে সম্মিলিতভাবে, অবশ্যই এইখানে আমাদের সামরিক বেসামরিক প্রশাসন যেমন আছে, রাজনৈতিক দলগুলো, আমরা এই ভূমিকায় রেখে এই পর্বের উত্তরণটা কিন্তু খুবই জরুরি। সেই কাজটাই বরঞ্চ করার দিকে আমার মনে হয় যে বেশি মনোযোগী হওয়াটা খুবই জরুরি কাজ। জি, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, যে প্রধান বর্তমান মাঠের যে প্রধান রাজনৈতিক দলগুলো প্রত্যেকে কিন্তু বলছে যে এবার ভোট কেন্দ্রটা পাহারা দিতে হবে এবং শেষে ভোটের হিসাবটা বুঝে নিয়ে যেন বাড়িতে ফেরেন। এই যে শঙ্কা, সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকশন মেকানিজম, ইঞ্জিনিয়ারিং এর কথাগুলো বারবার আসছে। জি, ধন্যবাদ আপনাকে। এই যে কথাগুলো আসছে, আমি এটাকে ইতিবাচকভাবে দেখি। প্রথমত আমরা তো, আমাদের একটা শঙ্কা ছিল নির্বাচন হবে কিনা, তো নির্বাচন হবে কিনা সেই শঙ্কাটা এখন বাদ দিয়ে আমরা আলোচনা করছি ভোটের হিসাবটা নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। এখন আমরা এটা নিয়ে যদি আমরা যত বেশি আলোচনা করব তত বেশি মানুষ অ্যাওয়ার হবে, এবং আমরা মনে করি যে এই আলোচনাগুলো জরুরি। কারণ ইলেকশন তো বাংলাদেশের হিস্ট্রি বলে যে ইলেকশনে বিভিন্ন সময়ে ইলেকশনটাকে বিভিন্ন পক্ষ নানা কারণে নানা কায়দায়
ম্যানিপুলেট করার চেষ্টা করছে। এবার যে সেই চেষ্টাটা তারা করবে না সেই কোনো নিশ্চয়তা আমরা দেখছি না। অন্তত রাজনৈতিক দলগুলোর যে আলাপ আলোচনার ধরন সেগুলো থেকে আমরা কিন্তু এমন কোনো ইতিবাচক সিগন্যাল পাচ্ছি না যাতে মনে হতে পারে যে রাজনৈতিক দল যার যেখানে সুবিধা আছে সে তার সেখানে সুবিধাটা গ্রহণ করার চেষ্টা করবে না। তো এরকম ক্ষেত্রে আমাদের সবার যার যার অবস্থান থেকে সতর্ক থাকা প্রয়োজন, এবং যাতে করে ভোটাররা উৎসাহিত হয় যে নির্বাচনে কেন্দ্রে যায়, ভোটারদের ভোট দিতে যাতে তারা নিরাপদ বোধ করে এবং তার ভোটটা যেন কাউন্ট হয়। এই আলোচনাগুলো আমরা যত বেশি করব তত বেশি আমরা মনে করি যে নির্বাচনটা সুষ্ঠু এবং স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। রহিম ভাই একটা কথা বলেছেন যে কেন ভোট গুনতে বিলম্ব হবে, এই আলোচনাটা কেন এখন হলো। আমরা মনে করি যে এই আলোচনাটাও জরুরি। আপনি জানেন প্রিন্স ভাই হয়তো চাইনি, কিন্তু উনি না চাইলেও এখন তো দুইটা ভোট হচ্ছে, গণভোট আছে, আরেকটি দুইটা ভোট হচ্ছে, দুইটা ব্যালটে হচ্ছে। আগে যদি একটা ব্যালট কাউন্ট করতে 1 সেকেন্ড সময় প্রয়োজন হতো, এখন আপনাকে দুইটা ব্যালট কাউন্ট করতে 2 সেকেন্ড সময় প্রয়োজন হবে। তো এখন আপনি যদি আপনার কেন্দ্রে যদি 2000 ভোট থাকে, আপনি সেটা যদি আগে 1 ঘন্টায় শেষ করতেন সেটা এবার একটু বেশি লাগতে পারে, যে কারণে এবার ভোটের সময়ও কিছুটা বাড়ানো হলো। রাইট। তা আপনি যদি আগের হিসাব ধরে বসে থাকেন এবং ভোট গণনায় কেন একটু বিলম্ব হলো, এবং সেটার জন্য আমাদের যে কনস্পাইরেসি থিওরি, কোনো কিছু না থাকলেও কিন্তু আমরা এই থিওরিগুলো দিতে খুব অভ্যস্ত এবং এগুলো দিয়ে আনন্দ পাই, এবং এগুলা আমরা যে দেব না তার কোনো নিশ্চয়তাও নেই, যাতে কেউ কোনো ধরনের কনস্পাইরেসি থিওরি আগে থেকে আবিষ্কার করতে না পারে। সেই জন্য প্রকৃত চিত্রটা বা প্রকৃত ঘটনাটা কি হতে পারে বা কীরকম একটা সম্ভাবনা আছে সেটা মানুষের সামনে তুলে ধরা হয়েছে, যাতে মানুষ আগে থেকেই বুঝতে পারে বা মানুষের মধ্যে এই উপলব্ধিটা আসে। এবার দুটো ভোট হচ্ছে এবং দুটো ভোটেই জরুরি আমাদের জাতীয় জীবনে, আমাদের জন্য। আমাদের সরকার কারা পরিচালনা করবে সেটা নির্বাচন করা যেমন জরুরি, আমাদের সরকার ভবিষ্যতে কিভাবে পরিচালিত হবে সেটা নির্ধারণ করাও আমাদের জরুরি। এই দুইটা জরুরি কাজ যেহেতু একসাথে হচ্ছে, আমাদের একটু সময় বেশি লাগতে পারে। এটা মানুষকে আগে থেকে জাস্ট একটু অ্যাওয়ার করে দেওয়া, এবং আমরা মনে করি যে সেটা প্রয়োজন আছে। জি, আশরাফ কাছে একটু ইশতেহারের দিকে নজর দিব। জামাত ইশতেহার ঘোষণা করেছে, এনসিপি করেছে, বিএনপি কালকে। ইশতেহার থেকে কি এবার নতুন কিছু পাচ্ছেন, যে জুলাই আগস্ট অভ্যুত্থানের পরে যে স্বপ্নের জায়গাটা আছে এখানে নতুন কিছু পাচ্ছেন কিনা? বা আমাদের দেশে ইশতেহারটা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা এবং এটি প্রকাশ করতে হয়, এটি তাই করা হয়। ইশতেহার যারা প্রকাশ করেন তারাও ভালো করে পড়েন না, এবং ইশতেহার যারা শোনেন, কেউ শোনেন কিনা আমি সন্দিহান, তারা বিশ্বাস করেন না। এবং গত এনসিপি এবং জামাত ইসলামের ইশতেহারে যা যা লেখা আছে, আপনি যদি একজন পাটিগণিতের ছাত্র হন, আপনি খালি হিসাব করবেন যে স্বাস্থ্য খাতে কত বরাদ্দ, শিক্ষা খাতে কত বরাদ্দ, 8% স্বাস্থ্য খাতে বরাদ্দ। তো আমাদের ইকোনমি হচ্ছে $500 বিলিয়ন। তো আপনি 8% বরাদ্দ করে $38 বিলিয়ন, $40 বিলিয়ন। এখন হচ্ছে 2% কি 1.5%। তাহলে আপনি কোথায় ব্যয় করছেন, এটা কোথা থেকে আসছে? এই দেশের রেমিটেন্স $28 বিলিয়ন রিজার্ভ। এই যে সরল অঙ্ক, এটি যারা ইশতেহার প্রকাশ করেছেন তারা করেন না। তারা যেটির দিকে নজর দেন সেটি হচ্ছে কতটা জনপ্রিয়, পপুলিস্ট হওয়া যায়, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি ইত্যাদি বলে যতটা কথার ফুলঝুরি দিয়ে। আপনি খেয়াল করেছেন গত 4 সপ্তাহে দুটি জোটের প্রধান নেতারা যেখানে গেছেন ওটাকে বিভাগ করার ঘোষণা দিয়েছেন, এবং এতে করে সমস্ত জেলা বিভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমরা দেখতে পাই যে একটি বিভাগ করতে, দেখুন এটি কি রাজনৈতিক প্রতিশ্রুতি হলে হবে না। আমাদেরকে ফাইনালি রাজনীতিকে পেছনে ফেলে একটা পর্যায়ে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা অর্জন করতে হবে। 72 সাল থেকে এই একই প্রবলেমে বাংলাদেশ ভুগছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা কম, ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কম, এবং রাজনৈতিক ফুলঝুরিতে আমরা ভালো জাতিগতভাবেই, এবং এবারও আমরা তাই দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি যদি মানে ধরেন ফ্যামিলি কার্ডের অঙ্কটি আপনাকে করতে হবে, যে আপনি কত ফ্যামিলিকে দিচ্ছেন, কত করে দিচ্ছেন, এবং এটি যোগান দিচ্ছে কোত্থেকে। আরেকটা জিনিস হচ্ছে মৌলিক যে সমস্যাগুলো, এই যে তরুণদেরকে আপনার কর্মসংস্থান দিতে হবে, অর্থনীতির চাকা ঘোরাতে হবে। আপনি জ্বালানিতে গত 15 বছরে যে চুরি হয়েছে, সেই জ্বালানির আপনি বিকল্প সংস্থান কি করে করছেন? আমি কিন্তু বলছি যে চিটাগং পোর্ট কেন, আপনি অনেক ঢাকা এয়ারপোর্টেও বিদেশি ম্যানেজমেন্ট কোম্পানিকে আনতে পারেন, কিন্তু তার সাথে চুক্তিতে আপনি কি ট্রান্সপারেন্সি এনেছেন? আপনি কি কান্ট্রি ইন্টারেস্টকে সামনে রেখেছেন, নাকি আপনার ব্যক্তি ইন্টারেস্টকে সামনে রেখেছেন? এই প্রশ্নগুলোর উত্তর আমরা ইশতেহারে চাইলেও পাবো না, কেননা ইশতেহারে তারা সেটাই লেখে, বলে যেটা আপনি শুনতে চান।
কিন্তু আমরা শুনতে চাই তারা যেটা বিশ্বাস করে এবং করবে। এই জন্য ইশতেহারের ক্রেডিবিলিটি অনেক লো। ইশতেহারকেও ভোটের পর দিন আর কোনো দিন পরে কি না। তো আমি একটা উদাহরণ দিই আপনাকে, রাজনৈতিক দলগুলোর তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন ওথ নিলেন তারপরে বলেছেন 3 দিন 4 দিন পরে যে উনি তো ওনার সম্পদের হিসাব দিবেন, ওনার উপদেষ্টারা সম্পদের হিসাব দিবেন। এই যে আমরা ধরে নিচ্ছি যে তারা অন্যদের চেয়ে বেটার, শিক্ষিত এবং কিছুটা সৎ, তো তারা সম্পদের হিসাব তো 17 মাসে দিলেন না। তো রাজনীতিবিদদেরকে এত দোষ দিয়ে তারা কথা দিয়ে কথা রাখে না। প্রফেসর ইউনূস কি করলেন, তার উপদেষ্টারা কি করলেন, এরা তো অধ্যাপক, এরা বিভিন্ন স্বনামধন্য নিজ নিজ ক্ষেত্রে। তার মানে প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করার যে কালচার, এটি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, শুধু রাজনৈতিক দলে না, এটি সব জায়গায়। এবং আপনি এই জায়গা থেকে আস্তে আস্তে বেরোতে হবে। দেখুন আমাদের সমস্যাটি অনেক গভীরে। এই যে ভোটের দিনের যে পরিবেশের কথা আপনি বলছেন, ওই দিনের বা আমি এমনও ভোট কেন্দ্রে দাঁড়িয়েছিলাম হাসিনার আমলে, 2 ঘন্টাতেও একটা লোক নড়ে নাই, কিন্তু দেখে মনে হয়েছে বনানী বিদ্যানিকেতন অনেক লোক ভোট দিতে এসেছে। কারসাজির অনেক রকম ফের আছে, প্রত্যেকটা কেন্দ্র গুরুত্বপূর্ণ এবং ওখানে যিনি প্রভাব বিস্তার করতে পারছেন, আর এই যে লোকাল প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী কিংবা ম্যাজিস্ট্রেট কিংবা রিটার্নিং কর্মকর্তা, এরাও তো এদের সাথে সম্পর্কিত কোনো না কোনো প্রার্থীর সাথে। কেউ কেউ বাতাস বুঝে গেছেন ওই আসনে কে জিতবেন, কেউ কেউ বাতাস বুঝে গেছেন কে মন্ত্রী হবেন কে হবেন না, কে সরকার গঠন করবেন। আমাদের এই যে কিছু পাওয়ার আকুতি, এই আকুতি দেশকে শেষ করে দিয়েছে, রাজনীতিকেও শেষ করে দিয়েছে। আপনি যেই সমস্ত পেশাজীবীদের মাথা উঁচু করে সমাজে টিকে থাকার কথা ছিল, তারা মাথা নিচু করে বেঁচে থাকার পথ বেছে নিয়েছেন। কাজেই আমার মনে হয় এই নির্বাচনটির ভেতর দিয়ে এখনও কিন্তু আমাদের 5-6 দিন সময় আছে। আমি মনে করি যে একটা ইতিবাচক রাজনীতির পরিবর্তনের দিকে মতামত যেতে পারে। খুবই দুঃখের সাথে বলছি যে তরুণদেরকে আমরা তৃতীয় শক্তি হিসাবে বা নতুন শক্তি হিসাবে দেখতে চেয়েছিলাম, এটি এবারের মতো শেষ হয়ে গেল এবং তারা এমন শক্তির সাথে হাত মিলালেন আপনি দ্বিতীয়বার তাদের দিকে তাকাতে পারবেন না। ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, এই যে কথা দিয়ে কথা না রাখা, বিএনপি যা যা কথা দিচ্ছে রাখবে কিনা? যদি না, আমি একটা জিনিস বলি যে আশরাফ ভাই যে কথা বলেছেন, আমি ওনার সঙ্গে কোনো জায়গাতে দ্বিমত করার মতো নেই। ইশতেহারে মনে করেন যে গ্রামীণ জনগোষ্ঠীর সংখ্যাটা কিন্তু অনেক বেশি, শিক্ষিত তরুণ সমাজ যারা আছেন, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে খুব বেশি ইনভলভ, সোশ্যাল মিডিয়া আজকাল গ্রামগঞ্জেও মানে তারা কিন্তু টিকটকের মধ্যে থাকেন। কিন্তু ইশতেহার বিষয়টা একটু ভিন্ন রকম বিষয় আছে, তাই না? এর মধ্যে একটা ইন্টেলেকচুয়াল আতেল আতেল ভাব মনে করেন যে সোসাইটির মধ্যে মনে করেন যে যারা এলিট শ্রেণী বলেন, আপনার মনে করেন যে ওই যে জেন জি বলেন, অমুক তমুক আছে না, তাদের মধ্যে কিছুটা প্রভাব ফেলে, তাই না? কিন্তু তারা কি দেখে যে চাকরি হবে কিনা, আমার ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই, স্বপ্ন আছে সুযোগ নাই, এই সব যারা আপনার চিন্তা ভাবনা করেন তাদের মধ্যে কিছুটা আপনার ইশতেহারের প্রভাবটা ফেলবে এবং এবার ফেলবে, কিন্তু পরবর্তীতে এসে মানে এবারেরটা পরবর্তীতে ফেলবে যে আপনি তো আগের বারে এই বলেছেন, এই তুলনাটা করতে পারবেন, এইটুকু পারবেন। কারণ যে ছেলেটা মনে করেন যে 18 বছর হয়েছে, তার তো মনে করেন যে আজ থেকে 5 বছর আগে মনে করেন যে তার 13 ছিল, 13 আগে সে 9 ছিল, বা যিনি 18 মনে করেন যে আরো অনেক আগে 3 টার্ম আগে আছেন, সে তো ইশতেহারের কথা দূরের কথা ভোটে দিতে পারেনি। এই ধরনের বিষয়গুলোতে আছে। মূলত দেখে কি দলটা কি, প্রার্থীটা কি, মার্কাটা কি, এটাই দেখে। আর দেখে স্থানীয় সমস্যার সমাধান কে করতে পারে। একটা রাজনৈতিক দল যখন তার ইশতেহারটা প্রণয়ন করে, সে সামগ্রিকভাবে 55,000 বর্গমাইল নিয়ে কিন্তু সেটা এই করে, তাই না? এবং সেটাকেই সামনে রেখে এই করে। সে কিন্তু আলাদা আলাদা মনে করেন যে 300 কনস্টিটিউয়েন্সি, এটা নিয়ে কোনো কালে কোনো ইশতেহার হয় না। ওই প্রার্থী মনে করেন কি কি কমিটমেন্ট করে। এই যে বললেন যে বিভাগ তো মনে করেন যে 68টা বিভাগ হয়ে যাবে, পরবর্তীতে দেখা গেছে না উপজেলাগুলো মনে করেন যে বিভাগ না জানি আগামী 20 বছর 30 বছর পরে এমনটা হবে। আমি একটা বিষয় কিন্তু একটু জাস্ট অ্যাড করে নেই। দেখেন এই যে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের অনেকগুলো বিষয় আছে, আমরা বললেন যে এটা করবেন চুক্তি, ওটা করবেন। আমি একটা উদাহরণ শুধু দিব, দেখেন ডিপি ওয়ার্ল্ড নিয়ে, যেটা আপনি দেন বিদেশিদেরকে দেন, যাদের এক্সপার্টাইজ আছে তাদেরকে দেন, কিন্তু যেখানে আমাদের দেশের সিমিলার ট্রেডে আরো ব্যবসায়ীরা আছেন, আপনি তাকে কম্পিটিশনে অ্যাটেন্ড করার সুযোগটা দিচ্ছেন না, তাহলে এখানে একটা ডিসক্রিমিনেশন আছে। 2, এখানে বিষয় আছে একটা করাপশনের সঙ্গে যে সমস্ত কোম্পানি জড়িত থাকে, যেমন আমাদের পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ,
আবার মনে করেন যে G2G, আপনি ডিপি ওয়ার্ল্ড ভার্সেস বাংলাদেশ কন্ট্রাক্ট হয়েছে, নট ইউএই ভার্সেস বাংলাদেশ। এই যে অস্বচ্ছতা, এটা খুব বাজে একটা বিষয়। ইন্ডিয়াতে আপনার এই ডিপি ওয়ার্ল্ডের ব্রাইবারির কারণে সিবিআই তাদের মন্ত্রীকে জেলে নিয়েছে, এবং লেফটেন্যান্ট কর্নেল ইন্ডিয়ান দীপক কুমার শর্মা তাকে জামিন দেয়নি, ইভেন এই যে গত সপ্তাহেও জামিন দেয়নি। কেন দেয়নি জানেন? সে কম্প্রোমাইজ করেছে সিকিউরিটি, ইন্টিগ্রিটি অ্যান্ড সভরিনিটি অফ দ্য নেশন। কত সিরিয়াস ব্যাপার কিন্তু দেখেন। তো এই বিষয়গুলো আমরা না, আগামী সরকার যারা আসবেন তারা অনেক বড় চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন। জি, এই যে রাজনীতি কি শুধু কথা দিয়ে কথা না রাখার ইস্টার, এবং এই যে আগামী সরকার আসলে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার। দেখেন, আমি যেহেতু একটু আলোচনা উঠছে বলে এই আলোচনায় যাচ্ছি না। এই যে চুক্তির ব্যাপারে এই সরকারের দিক থেকে হচ্ছে কি জানো, তারা মনে করতেছে এটা তাদেরই প্রধান দায়িত্ব। তা ওর সাথে তো আমরা দ্বিমত করি, অনেক আগে বলেছি, সেটা নিয়ে আমি তর্কে গেলাম না। আমেরিকাতে শুল্ক চুক্তি, এইটা গোপন কি হচ্ছে, যে আপনি গম কেনা থেকে শুরু করে আগামীতে যারা যাবে, যেহেতু নাসিরুদ্দিন বললেন বলেই বললাম, বা কি সংকট হবে তখন এগুলো বলা যাবে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে কি, হ্যাঁ, এই যে কথা দিয়ে কথা না রাখা, এইটা তো নানা কারণে। এখানে একটা উদাহরণ আসছে যে আমি একটা ঢালাও বলে দিলাম এত %, সেটা পারমিট করে কিনা। কিন্তু আমি অগ্রগতি এইটুকুই দেখার পক্ষে যে অন্তত পক্ষে যে এই আলোচনাটা হলে এটা পারস্পরিক তো হবে। আর এখন এই টকশো নানা কারণেই মানুষের মধ্যে কিন্তু এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করা যাবে যদি আপনারা এই আলোচনাগুলোকে স্পেসিফিক্যালি সামনে নিয়ে আসতে পারেন। সেইটাকে আমি একটা অগ্রগতি হিসাবে দেখি। এইখানে আর একটা দেখি হচ্ছে যে আমরা দেখবেন যে এইটা যে সংসদ নির্বাচন, আইনটা যে একটা বড় ব্যাপার, আমরা কিন্তু সেই আলোচনাটা করতে পারলাম না। আমাদের স্থানীয় গেলেও যারা ইলেকশন করতেছে তাদের কিন্তু স্থানীয় কি বলে যে তার অঙ্গীকার করতে হচ্ছে, অন্য কাজ করতে হচ্ছে, যেটা কিন্তু উন্নয়নের, যেটা কিন্তু পার্লামেন্টের কাজ না, এটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। সেইটা তো যে বললাম যে ওভারঅল সংস্কার আলোচনা বা ওই জায়গাটা আমরা করতে পারিনি, কিন্তু এইটুকু যতটুকু অগ্রগতি সেটাকেই আমি ধরে আগানোর পক্ষে, এবং সেটাকে আমি পজিটিভ হিসাবে দেখি। জি, মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, আপনার কাছে শুধু এইটুকু জবাব যাবে, এবং এটাই প্রশ্নটা এর মধ্যে আছে যে যারা উপদেষ্টা পরিষদে আছেন তাদেরও হিসাব দেওয়ার কথা ছিল, তারা দিলেন না দিন শেষে। আর রাজনীতিতে তো এই কথা আছে যে কথা দিয়ে কথা রাখেন না, দিলেন না মানে যে দেবেন না, তা আচ্ছা সময় আছে এখনো দেওয়ার সময় আছে, ভালো যাওয়ার সময়। আমি আজাদ আগে কি ছিল আর এখন কি আশাবাদী হতে পারলে আমার নিজেকে বেশ না, কিন্তু আমি তো মনে করি যদি সেইটা হয় তাহলে তো বলতে হবে যে দায়িত্ব যখন নিল কত ছিল আর এখন কি আছে, সেই দুটো কি হবে নাকি আমি তো জানি না। দেওয়া আর অগাস্টের 8 তারিখে দেওয়া এর মধ্যে অফকোর্স পার্থক্য। এটা আপনার বক্তব্য শুনে অনুষ্ঠান শেষ করব। উপদেষ্টা পরিষদে যারা আছেন ওনারাই ভালো বলতে পারবেন, কারণ ওনাদের সম্পদ কি আছে না আছেন সেটা ওনারা জানেন। তবে আমি মনে করি যে এটা ওনারা ইতিমধ্যে দিয়ে দিলে ভালো করতেন, এবং এখনো দেওয়ার সুযোগ আছে। এখানে আরেকটা আইনি ব্যাপারও সম্ভবত আছে, আমি একেবারে ষোলো আনা নিশ্চিত বলছি না, কারণ যে আদেশটা জারি হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আয়কর রিটার্ন দেওয়ার সময়টা যখন শেষ হবে তার একটা নির্দিষ্ট দিনের মধ্যে এই আপনার সম্পদের হিসাবটা জমা দিতে হবে। এবছর কিন্তু আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় এখনো শেষ হয়নি। গত বছর সেটি গত বছর তো আদেশটাই জারি হয়েছিল, 12 মাস আগে গেছে। গত বছরটা তো মাত্র আদেশটা জারি হয়েছিল, কিন্তু এটা আসলে উপদেষ্টারা ওনারাই ভালো বলতে পারবেন। আমি যতটুকু জানি যে আয়কর রিটার্নের সাথে ওটা সরাসরি কোনো সম্পর্ক নেই। আপনি সম্পত্তির বিবরণ আর কালকে সকালবেলাও আপনি দিতে পারেন, আজাদের বক্তব্য অনুযায়ী এটা আপনার মনের ইচ্ছা, এবং আপনি প্রতিশ্রুতি রাখবেন কি রাখবেন না তার সাথে সম্পর্ক। আমি শুনেছি একজন উপদেষ্টা নাকি নিজেই দিয়েছিলেন, কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। ওনারা মন্ত্রী পরিষদের সচিবের কাছে দেওয়ার কথা প্রথমত, সরকার এই জন্য সময়টা বাড়িয়েছে, যেহেতু ওনারা দিতে দেরি করেছে। ওনারা প্রকাশ করবেন কিনা এটা একটা ওনাদের সিদ্ধান্তের বিষয়। তবে আমরা কিন্তু উপদেষ্টা পরিষদের এটা নিয়ে আলোচনা করছি, এটা অবশ্যই ইতিবাচক, এই আলোচনাটা হওয়া দরকার। একই সাথে আমাদের রাজনীতিবিদদের যে হলফনামাটা আমরা দেখছি, এবং সেখানে যেখানে এই বাজারে স্বর্ণের বড়ি যেখানে 2.5 লাখ টাকা আমরা দেখি, সেখানে কেউ সেটাকে 3,000 4,000 টাকা করে উপস্থাপন করে, জমির বিঘা 2,000 টাকা দাম দেখাচ্ছেন। আমরা মনে করি যে যেহেতু আমাদের এই রাজনীতিবিদরা এই প্রার্থী যারা তারাই তাদের নির্বাচনী হলফনামাটাই পরিবর্তন হওয়া উচিত। তাদের নির্বাচনের প্রক্রিয়ার প্রথম ধাপটাই শুরু হচ্ছে সংশয়পূর্ণ এবং বিতর্কিত তথ্য দিয়ে। চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত, আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।